ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা ফিনান্স দ্বিতীয় পত্রের যত গুরুত্বপূর্ণ এবং স্পেশাল এমসিকিউ রয়েছে সেগুলো সলভ করব এবং পাশাপাশি ওই এমসিকিউ রিলেটেড যত গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যেন তোমাদের প্রস্তুতি হয় এমসিকিউতে 100-এ 100। তো আমরা দেরি না করে চলো আমাদের ক্লাস শুরু করি। প্রথমেই বলছে যে ব্যাংক নোট ও হ্যান্ড নোট, ব্যাংক নোট ও হ্যান্ড নোট এই দুইটা বিষয়ের প্রচলন ছিল কোন যুগ সভ্যতায়? তাহলে আমাদের যে মুসলিম সভ্যতা রয়েছে ব্যাংকের ক্রমবিকাশের ধারাতে, সেখানে মূলত মিশরীয় সভ্যতায়, কোন সভ্যতায়? মিশরীয় সভ্যতায় আমরা এই দুটি নোট, এই যে ব্যাংক নোট এবং হ্যান্ড নোট, এই দুটি বিষয়ের প্রচলন দেখেছিলাম। আমরা যখন ব্যাংকের বিকাশের ক্রমধারা পড়েছি তখন তোমরা নিশ্চয়ই এই বিষয়টা কিন্তু পড়েছো। তো সেখান থেকেই প্রশ্ন এসেছে, মিশরীয় সভ্যতা হবে আমাদের অ্যান্সার। এরপরে দেখো, নিজেদের মধ্যে প্রতিযোগিতা হ্রাসের জন্য কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থা চালু হয়? তাহলে নিজেদের জন্য প্রতিযোগিতা হ্রাস করা হয় কোন ব্যাংকিংয়ে? আমরা সবাই জানি যে নিজেদের মধ্যে প্রতিযোগিতা হ্রাস করে পারস্পরিক কল্যাণ সাধনের জন্য মূলত চেইন ব্যাংকিং করা হয়। মূলত কোন ব্যাংকিং করা হয়? চেইন ব্যাংক। তাহলে চেইন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক প্রতিযোগিতা হ্রাস করা। তোমরা যদি এই সম্পর্কে অতিরিক্ত তথ্য জানতে চাও, এই যে মূল উদ্দেশ্য হচ্ছে, দেখো চেইন ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে কি? পারস্পরিক মিতব্যয়িতা অর্জন করা, যৌথ প্রচার ইত্যাদি। এরপরে দেখো, এই চেইন ব্যাংক মূলত ইউএসএতে উৎপত্তি লাভ করে এবং এই তথ্যগুলো তোমাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ নিজেদের মধ্যে প্রতিযোগিতা হ্রাস করে মিতব্যয়িতা অর্জন করা এবং যৌথ প্রচারের উদ্দেশ্যেই এই চেইন ব্যাংক গঠিত হয়। তো এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, তোমরা এই তথ্যগুলো অবশ্যই একটু জেনে রাখবা। এরপরে দেখো, কোন ধরনের তহবিল সংগ্রহ বাণিজ্যিক ব্যাংকের জন্য বাধ্যতামূলক? কোন ধরনের তহবিল সংগ্রহ বাণিজ্যিক ব্যাংকের জন্য বাধ্যতামূলক? তাহলে সংগ্রহ না, এখানে হবে সংরক্ষণ। কোন ধরনের তহবিল সংরক্ষণ? কোন ধরনের তহবিল সংরক্ষণ করা? তাহলে কোন ধরনের তহবিল সংরক্ষণ করা বাণিজ্যিক ব্যাংকের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা বাণিজ্যিক ব্যাংকের তহবিল সংগ্রহের বা রেশিও দেখেছি, তাই না? সিএসআর, তারপরে এসএলআর। তো এই বিষয়গুলো তোমাদেরকে একটু জানতে হবে। দেখো, এই যে এসএলআর স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও, যেটার বাংলা হচ্ছে বিধিবদ্ধ জমার হার, বিধিবদ্ধ জমার হার বা বিধিবদ্ধ তারল্য। এই বিষয়টা ব্যাংকের জন্য কি বাধ্যতামূলক? অর্থাৎ ব্যাংকের তারল্য সঞ্চিতি, বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি বা স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও, এইটা ব্যাংকের জন্য সংরক্ষণ করা কি বাধ্যতামূলক? এটা ব্যাংকের জন্য সংরক্ষণ করা কি বাধ্যতামূলক। এবং এখানে দেখবা সাধারণ ব্যাংকের ক্ষেত্রে, সাধারণ বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে এটা হচ্ছে 13% এসএলআর হার, ইসলামী ব্যাংকের ক্ষেত্রে 5.5% এবং মেয়াদি আমানত সংগ্রহকারী আর্থিক প্রতিষ্ঠানের জন্য এটা হচ্ছে 5%। তো এই তথ্যগুলো তোমাদেরকে একটু জানতে হবে। এই যে স্লাইডটা তোমাদেরকে প্রোভাইড করছে এটা একটু মুখস্থ করে ফেলবা, ওকে? এরপরে দেখো, তো এটার আমাদের অ্যান্সার তাহলে কি হবে? সংরক্ষণ করা হচ্ছে আমাদের বিধিবদ্ধ রিজার্ভ। তাহলে অ্যান্সার কি হবে? বিধিবদ্ধ রিজার্ভ। এরপরে দেখো, এরপর 4-এ আসি, খোলা বাজার নীতির কার্যকারিতা কিসের উপর নির্ভর করে? এর আগে তোমাকে জানতে হবে খোলা বাজার নীতি কি। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের একটি সংখ্যা বা পরিমাণবাচক পদ্ধতি হচ্ছে এই খোলা বাজার নীতি। এই খোলা বাজার নীতির প্রভাবও আমাদের আসতে পারে। তাহলে খোলা বাজার নীতিতে যদি বন্ড বাজারে বিক্রি করা হয়, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক যদি বাজারে বিক্রি করে, সেক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের টাকাগুলো কোথায় চলে যায়? কেন্দ্রীয় ব্যাংকের কাছে চলে যায়। আবার যদি খোলা বাজার থেকে কেন্দ্রীয় ব্যাংক যদি কিনে নেয়, তখন কি হয়? বাজারে কি হয়? বাজারে অর্থের আগমন ঘটে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকে বেশি টাকার পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ বিনিয়োগ বাড়ে। তাহলে এই বিষয়গুলো ডিপেন্ড করে কিসের উপর? খোলা বাজার নীতির কার্যকারিতা নির্ভর করে কিসের উপর? বাজারের সার্বিক পরিস্থিতির উপর। তাহলে আমরা বলতে পারি জনগণের সঞ্চয় প্রবণতার উপর। কারণ কি সঞ্চয় প্রবণতার কেন প্রযোজ্য হবে? কারণ হচ্ছে যে আমরা যখন সঞ্চয়ের জন্য যখন উন্মুখ থাকবো বা সঞ্চয়ের জন্য যখন আমরা ইচ্ছুক থাকবো, তখন কেন্দ্রীয় ব্যাংক যদি খোলা বাজারে বিক্রি করে, তখন কি হবে? আমরা ওই সঞ্চয়ের মাধ্যমে আমরা কিন্তু কিনতে পারবো সেগুলো, বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে অবশ্যই। তাহলে এইটা আমাদের অ্যান্সার। বিনিয়োগের সুযোগের উপর, বিনিয়োগের সুযোগ যদি দেশের আর্থিক অবস্থা এবং বিনিয়োগের সুযোগ ভালো থাকে, তাহলে কি খোলা বাজার নীতির কার্যকারিতা পায়। এরপরে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মাত্রার উপর। এখন বাণিজ্যিক ব্যাংকে যদি তহবিল না থাকে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক যেগুলো বিক্রি করবে সেগুলো বাণিজ্যিক ব্যাংক কিনতে পারবে না। তাহলে এইটাও কিন্তু আমাদের একটা নির্ভরতার বা হচ্ছে একটা কি সোর্সের ব্যাপার রয়েছে। তো এই তিনটাই কিন্তু আমাদের অ্যান্সার। এই তিনটাই কি হবে আমাদের অ্যান্সার? তাহলে 1, 2 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো, এরপরে আমরা যদি যাই, এই যে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো রয়েছে, এটার প্রভাব তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এমসিকিউটার সাথে রিলেটেড, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই ছকটা অবশ্যই তোমরা পড়ে ফেলবা। এই ছকটা অবশ্যই পড়ে ফেলবা, এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা প্রকট।
ওকে, এরপরে দেখো কোনটি বিশেষায়িত ব্যাংক নয়? বিশেষায়িত ব্যাংক, তাহলে বাংলাদেশে কয়টা বিশেষায়িত ব্যাংক আছে? বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক আছে তিনটি। বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক আছে কয়টা? তিনটি। এই যে কৃষি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। ওকে, তাহলে এই যে তিনটা হচ্ছে আমাদের বিশেষায়িত ব্যাংক। দেখো বিশেষায়িত ব্যাংক কয়টি? তিনটি। বাংলাদেশ কৃষি ব্যাংক, তারপরে হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক। এই তিনটা হচ্ছে আমাদের বিশেষায়িত ব্যাংক। কর্মসংস্থান ব্যাংক কিন্তু আমাদের বিশেষায়িত ব্যাংকের মধ্যে নেই, তাহলে অ্যান্সার কি হবে? কর্মসংস্থান ব্যাংক। তাহলে বিশেষায়িত ব্যাংক নয় কোনটা? কর্মসংস্থান ব্যাংক। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা যাব উদ্দীপক পড়ে 6 ও 7 নং এমসিকিউ এর অ্যান্সার আমাদেরকে করতে হবে। তাহলে 6 নাম্বার পড়ার জন্য আমাদেরকে আগে উদ্দীপক পড়তে হবে। রূপসা ব্যাংক লিমিটেড নিয়মিত আন্তঃব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। তাহলে আন্তঃব্যাংকিং কার্যক্রম কোথায় হয়? আন্তঃব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনা করে হচ্ছে মূলত কেন্দ্রীয় ব্যাংক। কে করে? কেন্দ্রীয় ব্যাংক করে। কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক। তাহলে এটা আমরা বলতে পারি কেন্দ্রীয় ব্যাংকের উদাহরণ। ওকে, এখন যেখানে কেন্দ্রীয় ব্যাংক নাই সেখানে সোনালী ব্যাংক করে, এই বিষয়টা তোমরা পড়েছো। নিকাশ ঘরের দায়িত্ব যেখানে বাংলাদেশ ব্যাংক নাই সেখানে সোনালী ব্যাংক পালন করে। আগে করতো, আগে যখন আমাদের অটোমেটেড ক্লিয়ারিং হাউস ছিল না তখন। এখন দেখো অপরদিকে কাপ্তাই ব্যাংক এসব কার্যক্রমে উপস্থিত থাকে না। তাহলে এই যে আন্তঃব্যাংকিং কার্যক্রমে উপস্থিত থাকে না কোন ব্যাংক? অতালিকাভুক্ত ব্যাংক। কোন ব্যাংক? অতালিকাভুক্ত ব্যাংক। তাহলে আমরা দুইটা উত্তর পাইলাম, অতালিকাভুক্ত ব্যাংক। ওকে, তাহলে একটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক আর একটা হচ্ছে অতালিকাভুক্ত ব্যাংক। রূপসা ব্যাংকের সাথে নিম্নের কোন ব্যাংকের মিল আছে? তাহলে রূপসা ব্যাংকের সাথে কেন্দ্রীয় ব্যাংকের মিল আছে। এখন অপশনে দেখো কোথাও কেন্দ্রীয় ব্যাংক নাই, তাহলে যেখানে কেন্দ্রীয় ব্যাংক নাই সেখানে বাংলাদেশে কোন ব্যাংক পালন করে? সোনালী ব্যাংক। কোন ব্যাংক? সোনালী ব্যাংক। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের অনুপস্থিতিতে সোনালী ব্যাংক। তাহলে এটার অ্যান্সার কি হইতে পারতো? কেন্দ্রীয় ব্যাংক হইতে পারতো। কি হইতে পারতো? কেন্দ্রীয় ব্যাংক। ওকে, আর যেখানে কেন্দ্রীয় ব্যাংক নাই সেখানে কি? সোনালী ব্যাংক। ওকে, এরপরে দুয়ে যাব, কাপ্তাই ব্যাংক আন্তঃব্যাংকিং কার্যক্রমে থাকে না, কারণ এটি একটি, আগেই লিখে ফেলছি যে এটা হচ্ছে একটা অতালিকাভুক্ত ব্যাংক। অতালিকাভুক্ত ব্যাংক নিকাশ ঘরে অংশগ্রহণ করে না। তাহলে অতালিকাভুক্ত ব্যাংক হবে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি হবে? অতালিকাভুক্ত ব্যাংক। এরপরে দেখো বাংলাদেশের অতালিকাভুক্ত যদি ব্যাংকগুলোর তুমি যদি কয়টা আছে এটা যদি জানতে চাও, বা অতালিকাভুক্ত ব্যাংক কয়টি, কি এভাবে এক্সাম্পল দিয়ে আমাদের প্রশ্ন আসতে পারে, বা নিচের কোনটি অতালিকাভুক্ত ব্যাংক, সেক্ষেত্রে তোমাকে এই 5টা মুখস্থ করতে হবে। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, গ্রামীণ ব্যাংক, জুবিলি ব্যাংক এবং পল্লী সঞ্চয় ব্যাংক। এই 5টি হচ্ছে আমাদের কি? অতালিকাভুক্ত ব্যাংক। এসএলআর এর পূর্ণরূপ কি? এসএলআর স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। এসএলআর এর পূর্ণরূপ কি? স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। তাহলে দেখো এখানে সারপ্লাস আছে ভুল, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, এই তিনটাই কারেক্ট। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি। আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের বি। এরপরে 9 যাব, কোন ধরনের হিসাব গ্রহীতাকে ব্যাংক পাস বই সরবরাহ করে না? কোন ধরনের হিসাব গ্রহীতাকে ব্যাংক পাস বই সরবরাহ করে না? তাহলে আমাদের যে হিসাব রয়েছে চলতি, সঞ্চয়ী এবং কি স্থায়ী, এই তিনটার মধ্যে দেখো চলতি এবং সঞ্চয়ের ক্ষেত্রে কি করে? পাস বই সরবরাহ করে। কিন্তু যখন তুমি স্থায়ী আমানত রাখো তখন কি তোমাকে একটা এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট দেয়। কি দেয়? এফডিআর বা ফিক্সড ডিপোজিট রিসিপ্ট, এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট দেয়, এখানে কোনো পাস বই দেয় না। তাহলে স্থায়ী আমানতের ক্ষেত্রে আমাদের এফডিআর বা ফিক্সড ডিপোজিট রিসিপ্ট কি দেয়? স্থায়ী আমানত রসিদ, এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। ঠিক আছে, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে কোনো পাস বই দেয় না, এখানে কোনো কি দেয় না? পাস বই দেয় না। এরপর দেখো কেওয়াইসি প্রোফাইল কি? কেওয়াইসি মানে হচ্ছে এর পূর্ণরূপ কি? নো ইওর কাস্টমার। কেওয়াইসির পূর্ণরূপ কি? নো ইওর কাস্টমার। এবং এই কেওয়াইসি প্রোফাইল থেকে আমরা কি জানতে পারি? গ্রাহকের ব্যবসায় লেনদেনের ধরন সম্পর্কে জানতে পারি, গ্রাহকের সেবা সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি না। গ্রাহক কি ধরনের সেবা চাচ্ছে বা দিচ্ছেন সে কাস্টমারকে, সেটা আমরা জানতে পারি না। তারপরে দেখো গ্রাহকদের গুণ বলতে কি? লেনদেনের যে গুণাবলী আছে সেটা সম্পর্কে আমরা একটা ধারণা পেতে পারি নো ইওর কাস্টমার ফর্ম থেকে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এই 1 আর 3। অ্যান্সার কি? 1 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো বাণিজ্যিক ব্যাংক কিভাবে তারল্য সংকট মোকাবেলা করে? বাণিজ্যিক ব্যাংক কিভাবে তারল্য সংকট মোকাবেলা করে? তাহলে এখানে যে অপশনগুলো আছে দেখো, বিল পুনঃবাট্টা করে। তাহলে বাণিজ্যিক ব্যাংক যখন গ্রাহকদের কাছে বিল নেয়, যখন কি করে? বিল গ্রহণ করে বা প্রাপ্য বিল ভাঙিয়ে তাদেরকে টাকা দেয়, তখন ওই প্রাপ্য বিলগুলো তো তাদের কাছে থাকে, তাই না? এই বিলগুলো বাণিজ্যিক ব্যাংক কি করে? কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে পুনঃবাট্টা করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক থেকে পুনঃবাট্টা করে। কেন্দ্রীয় ব্যাংক থেকে কি করে? পুনঃবাট্টা করে, পুনরায় ভাঙায় আর কি, পুনরায় ভাঙায় বা পুনঃবাট্টা করে। ওকে, তো এইভাবে কিন্তু কি সে তারল্য সংকট মোকাবেলা করতে পারে, বা নগদ টাকা দিয়ে তার সাময়িক তারল্য সংকট মোকাবেলা করতে পারে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ। আমাদের অ্যান্সার কি?
এ। এরপর দেখো প্রতারণা ও জালিয়াতির বিরুদ্ধে ব্যাংকের রক্ষা কবচ নিচের কোনটি? তাহলে প্রতারণা ও জালিয়াতির বিরুদ্ধে ব্যাংক গ্রাহকদের সম্পর্কে জানতে চায় বা ব্যাংকের সাথে গ্রাহকের যে লেনদেনগুলো হবে সেগুলো কি প্রকৃতির হবে সেটা ব্যাংক জানতে চায় মূলত কেওয়াইসির মাধ্যমে। কিসের মাধ্যমে? কেওয়াইসির মাধ্যমে। কেওয়াইসির মাধ্যমে, অর্থাৎ নো ইওর কাস্টমার ফর্ম যেটা আছে, নো ইওর কাস্টমার। কেওয়াইসি মানে কি? নো ইওর কাস্টমার। তাহলে এই কেওয়াইসি ফর্মের মাধ্যমে কি করে ব্যাংক সাধারণত গ্রাহকের অবস্থা বা তার লেনদেনের প্রকৃতি এটা দিয়ে চেষ্টা করে যে সে আসলে মানি লন্ডারিং এর সাথে জড়িত কিনা, সে কোনো ধরনের অবৈধ লেনদেন করবে কিনা। তাহলে কেওয়াইসি ফর্ম হচ্ছে আমাদের অ্যান্সার। কেওয়াইসি ফর্ম হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। নমুনা স্বাক্ষর কার্ডের অন্তর্ভুক্ত বিষয় কি? তাহলে নমুনা স্বাক্ষর কার্ড, ব্যাংকে যখন হিসাব খুলতে হয় তখন আমাদেরকে নমুনা স্বাক্ষর করতে হয়, তো 3টি স্বাক্ষর দিতে হয়। কয়টি স্বাক্ষর দিতে হয়? 3টি একই স্বাক্ষর দিতে হয়। 3টি স্বাক্ষর দিতে হয় একই। 3টি স্বাক্ষর দিতে হয় নমুনা স্বাক্ষর কার্ডে দিতে হয়। সেখানে কি থাকে? হিসাবে শিরোনাম থাকে। সেখানে নমিনির নাম ও স্বাক্ষর এটা কিন্তু থাকে না, গ্রাহকের স্বাক্ষর থাকে। গ্রাহকের 3টি স্বাক্ষর থাকে। তাহলে 1 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার। 1 ও 3 আমাদের অ্যান্সার। এরপরে দেখো লিয়েন বলতে বন্ধকি সম্পত্তির উপর কার অধিকারকে বোঝায়? তাহলে লিয়েন হচ্ছে এক প্রকার, আমরা যখন ঋণ গ্রহণ করি তখন আমাদেরকে যেটা জমা দিতে হয়, আমাদেরকে কিছু কাগজপত্র জমা দিতে হয়। মানে তোমার ধরো এফডিআর জমা দিয়ে তুমি ঋণ নিলা, ঠিক আছে, এটাকে আমরা লিন বলতে পারি। এখন এই লিয়েন মানে হচ্ছে ঋণদাতার অধিকার। তাহলে তোমার সম্পদে ঋণদাতার অধিকারকে কি বলা হয়? লিয়েন বলে। লিয়েন কাকে বলে? তোমার সম্পদের উপর বা ঋণ গ্রহীতার সম্পদের উপর ঋণদাতার অধিকার। ঋণ গ্রহীতার সম্পদের উপর ঋণদাতার অধিকার। কার সম্পদের উপর? ঋণ গ্রহীতার সম্পদের উপর। সম্পদের উপর ঋণদাতার অধিকার। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে ঋণদাতার অধিকার, অর্থাৎ ডি। এরপরে দেখো নিচের কোনটি হস্তান্তর অযোগ্য ঋণের দলিল? তাহলে হস্তান্তর অযোগ্য কোনগুলো, হস্তান্তর যোগ্য কোনগুলো, এগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে হস্তান্তর অযোগ্য কোনগুলো, হস্তান্তর যোগ্য কোনগুলো, এগুলো তোমাকে জানতে হবে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বা হস্তান্তরযোগ্য ঋণের দলিল নামক একটা অধ্যায় আছে তোমাদের, তো ওইটা তোমাদেরকে পড়তে হবে। এখন আমি যদি তোমাদেরকে একটু সহজ করে দিই যে কোনগুলো হস্তান্তরযোগ্য আর কোনগুলো হস্তান্তর করা যায় না, দেখো এইখানে আমি একটা ছক দিয়ে দিলাম। একটা হচ্ছে হস্তান্তরযোগ্য, এগুলো করা যায়, এবং এগুলো হচ্ছে হস্তান্তর অযোগ্য। তাহলে এখন তোমাকে এই ছকটা মুখস্থ করে রাখতে হবে যে কোনগুলো হস্তান্তর করা যায় এবং কোনগুলো করা যায় না। এখন অপশনগুলো যদি তুমি দেখো হুকুম চেক কিন্তু হস্তান্তর করা যায়, মানে চেক হস্তান্তর করা যায়, ব্যাংক ড্রাফট হস্তান্তর করা যায়, শেয়ার ওয়ারেন্ট হস্তান্তর করা যায়, কিন্তু এই যে শেয়ার সার্টিফিকেট এইটা করা যায় না। এই যে এখানে দেখো শেয়ার সার্টিফিকেট আছে, হস্তান্তর অযোগ্যের মধ্যে শেয়ার সার্টিফিকেট আছে, তাহলে এইটা কিন্তু হস্তান্তর অযোগ্য। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি বা গ। অ্যান্সার কি হবে? সি বা গ। তাহলে অ্যান্সার হচ্ছে এগুলো হচ্ছে হস্তান্তর যোগ্য, এগুলো হচ্ছে হস্তান্তর যোগ্য, আর সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। সি নাম্বারটা কি আমাদের অ্যান্সার। এরপরে দেখো, এরপর হচ্ছে ক্রয় ক্ষমতা সমতা তত্ত্বের প্রবর্তক কে? ক্রয় ক্ষমতা সমতা তত্ত্বের প্রবর্তক কে? তাহলে ক্রয় ক্ষমতা সমতা তত্ত্বের প্রবর্তক জ্ঞানমূলক প্রশ্ন মুখস্থ করতে হবে, এটা সম্পর্কে তোমরা জানতে পারো। বা ক্রয় ক্ষমতা সমতা তত্ত্বের মূলত প্রবর্তক হচ্ছে গুস্তাভ ক্যাসেল। এখন ক্রয় ক্ষমতা সমতা তত্ত্বের সম্পর্কে যদি জানতে চাও তাহলে এই বিষয়টা তোমাদেরকে একটু পড়তে হবে, ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব। এটা একটু পড়ে ফেলবা তোমরা, যারা ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব জানো না তাদেরকে এই বিষয়টা পড়তে হবে। ওকে, এরপরে দেখো কোন প্রত্যয়পত্রে শুধুমাত্র গোদাম ভাড়া অগ্রিম হিসাবে প্রদান করা হয়? শুধুমাত্র গুদাম ভাড়া। তাহলে আমাদের প্রত্যয়পত্র যদি দফা আকারে ভাগ করি তাহলে লাল দফা আছে, সবুজ দফা আছে। তাহলে আমরা যদি একটু লাল দফা এবং সবুজ দফা সম্পর্কে জেনে নেই তাহলে তো তোমাদের সুবিধা হয়। দেখো সবুজ দফাতে কি বলতেছে? সবুজ দফাতে বলতেছে যে প্রত্যয়পত্রে ব্যাংক রপ্তানিকারক বা বিক্রেতাকে শুধুমাত্র অগ্রিম গুদাম ভাড়া গ্রহণের ক্ষমতা প্রদান করে, শুধুমাত্র অগ্রিম গুদাম ভাড়া, তাহলে সেটাকে আমরা কি বলি? সবুজ। আর যেটাতে পণ্যের ভাড়া, শুল্ক, বীমা খরচ মানে সবকিছু অগ্রিম গ্রহণ করে সেটাকে আমরা বলি লাল দফা। তাহলে এইখানে বলছে শুধু গুদাম ভাড়া, তাহলে এটা হবে সবুজ দফা। এটা কি হবে? সবুজ দফা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি অন্যান্য সব খরচ থাকতো তাহলে লাল দফা হইতো অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে সি। 18তে আসো। 18তে বলছে জামানতে যে সম্পত্তির মালিকানা ঋণদাতার দখলে থাকে তাকে কি বলে? তাহলে জামানতের ক্ষেত্রে জামানতে যে সম্পত্তির মালিকানা যদি ঋণদাতার কাছে থাকে তাহলে সেটাকে আমরা বলি বন্ধক। সেটাকে আমরা কি বলি? বন্ধক বলি। তাহলে সম্পত্তির মালিকানা, ধরো তোমার সম্পদ ঋণদাতার দখলে, তোমার ধরো বাড়ি বন্ধক দিয়ে বা জমি বন্ধক দিয়ে ঋণ নিয়েছে কেউ, এবং ওই জমি ধরো ব্যাংকের দখলে আছে,
তাহলে ওইটা হবে, ওইটার নাম হবে বন্ধক, ওটার নাম হবে কি বন্ধক। তাহলে দখলে থাকলে, সম্পত্তি বা দখলে থাকলে সেটাকে আমরা বন্ধক বলবো। এরপর 19 এবং 20 নং এমসিকিউ এর অ্যান্সার আমাদেরকে দিতে হবে উদ্দীপক পড়ে। তাহলে উদ্দীপকটা আমরা একটু পড়ি। জনাব ইমন নিজের বাড়ি বন্ধক রেখে এবি ব্যাংকের উত্তরা শাখা হতে 50 লক্ষ টাকা ঋণ গ্রহণ করলেন। তাহলে নিজের বাড়ি যখন বন্ধক রাখছে বা নিজের সম্পদের উপর আরেকজনের বা ঋণদাতার যখন অধিকার থাকে সেটাকে আমরা বলি লিন, সেটাকে আমরা কি বলি লিয়েন বলি, লিয়েন বলি, ঠিক আছে, লিয়েন কি বলি লিয়েন। আর এরপরে দেখো ব্যাংকের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠার পর নিজের দখলে বাড়িতে ফেরত নিলেন, যখন ওই সম্পদের অধিকার ঋণদাতাদের কিন্তু সম্পদটা আমার দখলে থাকবে সেটাকে আমরা বলি হাইপোথিকেশন, সেটাকে আমরা কি বলি হাইপোথিকেশন, সেটাকে আমরা বলি যখন আমার দখলে থাকবে কিন্তু ওইটার অধিকার থাকবে আরেকজনের কাছে বা ওইটার দায় থাকবে আরেকজনের কাছে, সেটাকে আমরা বলি হাইপোথিকেশন, সেটাকে আমরা কি বলি হাইপোথিকেশন, 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 ওকে হাইপোথিকেশন। তাহলে প্রথম যে বিষয়টার কথা বলছে জনাব ইমন কিরূপ জামানত রেখে ঋণ গ্রহণ করলেন, তাহলে আমরা এটাকে বলবো লিয়েন, সেটাকে আমরা কি বলবো লিয়েন রেখে, কি রাখছে লিয়েন। এরপরে দ্বিতীয় বিষয়টা জনাব ইমনের জামানত ভবিষ্যতে রূপান্তরিত কোন প্রকৃতির হবে, তাহলে পরবর্তীতে যেটা রূপান্তর হইলো সেটাকে আমরা বলবো হাইপোথিকেশন, সেটাকে আমরা কি বলবো হাইপোথিকেশন। এখন লিয়েন এবং হাইপোথিকেশন যদি তোমরা জানতে চাও যে লিন সম্পর্কে তোমরা এখান থেকে পড়ে নিতে পারো, লিন সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত দিয়ে দিলাম, একটু কষ্ট করে পড়তে হবে, ওকে। এরপরে দেখো হাইপোথিকেশন যদি জানতে চাও, হাইপোথিকেশন যখন কোনো স্থাবর ও অস্থাবর সম্পত্তি জামানত হিসেবে ব্যাংকের কাছে রাখা হয় কিন্তু পণ্যের দখল ও মালিকানা ঋণ গ্রহীতার নিকটই থাকে তখন তাকে আমরা হাইপোথিকেশন বলি। এই যে যখন দ্বিতীয় অবস্থায় আমাদের কি আসছে, বাড়িটি নিজের দখলে আছে কিন্তু ওটার মালিকানা আরেকজনের কাছে রয়েছে বা ওটার দায় রয়েছে ব্যাংকের কাছে, তাহলে এইটা কি দায়বদ্ধ রয়েছে ব্যাংকের কাছে, এটাকে আমরা বলবো হাইপোথিকেশন। আশা করি বুঝতে পেরেছো। তো এই দুইটা বিষয় তোমরা একটু পড়ে নিবা। এবার দেখো বাংলাদেশে সর্বপ্রথম এটিএম কার্ড প্রবর্তন করে কোন ব্যাংক, তাহলে বাংলাদেশে সর্বপ্রথম এটিএম কার্ড প্রবর্তন করে হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। কোন ব্যাংক? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এরপরে দেখো কোন ইলেকট্রনিক ব্যাংকিং সেবায় গ্রাহক নিজেই ফান্ড ট্রান্সফার করতে পারে, তাহলে গ্রাহক নিজেই ফান্ড ট্রান্সফার করতে পারে অনলাইন ব্যাংকিংয়ে। কোন ব্যাংকিংয়ে? অনলাইন ব্যাংকিংয়ে নিজে নিজে ফান্ড ট্রান্সফার করতে পারে। কোন ব্যাংকিংয়ে? অনলাইন ব্যাংকিংয়ে, অনলাইন ব্যাংকিংয়ে। এরপর দেখো ইমপ্লাইড কন্ডিশনসের অর্থ কি? ইমপ্লাইড মানে কি? অব্যক্ত, যা বলা হয়নি, যা সরাসরি বলা হয়নি। ইমপ্লাইড কন্ডিশনের অর্থ কি? অব্যক্ত শর্তসমূহ, অব্যক্ত যেটা লিখে দেওয়া হয়নি সরাসরি কিন্তু এগুলো শর্ত, এগুলো কি শর্ত, এগুলো নৌ বিমার ক্ষেত্রে আমরা দেখি। এগুলো কোন বিমার ক্ষেত্রে দেখি? নৌ বিমা। এগুলো কোথায় দেখা যায়? ব্যক্ত ও অব্যক্ত শর্ত, অব্যক্ত শর্ত এগুলো দেখা হয় হচ্ছে নৌ বিমায়। কোন বিমায়? নৌ বিমা বা মেরিন ইন্স্যুরেন্সে, নৌ বিমা বা মেরিন ইন্স্যুরেন্সে, ওকে। তাহলে এই ইমপ্লাইড মানে হচ্ছে অব্যক্ত, ইমপ্লাইড মানে কি? ইমপ্লাইড মানে হচ্ছে অব্যক্ত, ইমপ্লাইড মানে হচ্ছে অব্যক্ত, ওকে। ইমপ্লাইডের মিনিং হচ্ছে অব্যক্ত। তাহলে অব্যক্ত শর্তসমূহ, অব্যক্ত শর্তসমূহ, অ্যান্সার হচ্ছে সি, অ্যান্সার হচ্ছে সি। এবার দেখো ব্যক্তিগত দুর্ঘটনা বীমার প্রিমিয়াম নির্ধারণের বিবেচ্য বিষয় কোনটি, তাহলে ব্যক্তিগত দুর্ঘটনায় প্রিমিয়ামটা কম হবে নাকি বেশি হবে এটা নির্ভর করে ওই ব্যক্তির পেশার উপর। কারণ একজন ধরো একটা কারখানা, একটা মিলে কাজ করে, একটা মিল বা হচ্ছে বড় যেখানে হচ্ছে ফ্যাক্টরি আছে সেখানে কাজ করে, আর একজন ধরো একটা এসি অফিসে বা হচ্ছে একটা ভালো কর্পোরেট অফিসে চাকরি করে, তাহলে যেই ব্যক্তি ফ্যাক্টরিতে কাজ করে তার হচ্ছে দুর্ঘটনার ঝুঁকি কি? তার দুর্ঘটনার ঝুঁকিটা বেশি, বরং যিনি কর্পোরেট অফিসে চাকরি করে তার দুর্ঘটনার ঝুঁকিটা তার অফিসে কম। তো এই জন্য প্রিমিয়াম নির্ধারণে ব্যক্তির পেশা কি হবে? ব্যক্তির পেশা হচ্ছে প্রিমিয়াম নির্ধারণে বা বীমা সেলামি, প্রিমিয়াম মানে হচ্ছে বীমা সেলামি, এটা নির্ধারণে বিবেচ্য বিষয়। এরপর দেখো নিচের কোনটি বীমা চুক্তির বিশেষ উপাদান, তাহলে বীমা চুক্তির বিশেষ উপাদান ওইগুলোকে বলবো যেগুলো হচ্ছে বীমার নীতি, যেগুলো কি বীমার নীতি, বীমা ব্যবসায়ের নীতি, বীমা ব্যবসায়ের মূল নীতি, বীমা ব্যবসায়ের নীতিগুলোকে আমরা বলবো, বীমা ব্যবসায়ের নীতিগুলোকে আমরা বলবো হচ্ছে কি বলবো? বীমা ব্যবসায়ের নীতি যেগুলো রয়েছে সেগুলোকে আমরা বলবো হচ্ছে বিশেষ উপাদান। তাহলে দেখো তোমরা যখন নীতি পড়ছো বীমা ব্যবসায়ের প্রাথমিক ধারণা অর্থাৎ 10ম অধ্যায়ে, দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়ে বীমা ব্যবসায়ের মৌলিক ধারণা, তো সেইখানে কিন্তু স্থলাভিষিক্তকরণ নামে একটা নীতি পেয়েছো, স্থলাভিষিক্তকরণ নামে একটা নীতি পেয়েছো, তাহলে এইটা হচ্ছে আমাদের বিশেষ উপাদান। এখন স্থলাভিষিক্তকরণ কি তোমরা যদি জানতে চাও তাহলে এটা পড়বা যে বীমা গ্রহীতাকে যখন সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হয় তখন বীমাকারী বা বীমা কোম্পানি ওই যে অবশিষ্ট যে অংশ থাকে বা ভগ্নাবশেষ যে অংশ বা সম্পদ থাকে সেটা বীমা কোম্পানি নিয়ে যায়, এটাকে বলা হয় স্থলাভিষিক্তকরণের নীতি, ওকে। এরপরে দেখো যে ঝুঁকির ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা স্বাভাবিকের চেয়ে বেশি তাকে কি বলা হয়? স্বাভাবিকের চেয়ে বেশি, স্বাভাবিকের তুলনায় বেশি, তাহলে এটাকে কি বলা হবে? এটাকে বলা হয় উপ আদর্শিক। এটাকে কি বলা হয়? উপ আদর্শিক। ঝুঁকি মূলত আমরা পাই 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা উত্তম আদর্শিক, একটা আদর্শিক
আর একটা কি উপ আদর্শিক। তাহলে 3 প্রকার ঝুঁকি আমরা দেখতে পাই। দেখো যে একটা হচ্ছে উত্তম আদর্শিক, স্বাভাবিকের চেয়ে কম, এটা হলো স্বাভাবিকের চেয়ে কম। এটা হচ্ছে মডারেট, এটা হচ্ছে মডারেট। এবং এখানে দেখো যে 75 বা পরিসর হচ্ছে 75-এর নিচে, এটা 75-কে 100 বেশি, 125। এবং যখন এই যে 125 থেকে 125 মাত্রার অধিক কিন্তু 500-এর নিচে যেটা হয় সেটাকে আমরা বলি উপ আদর্শিক, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বেশি, স্বাভাবিকের চেয়ে কি বেশি। এবং 500-এর অধিক হলে সেটা কিন্তু বীমা কোম্পানি নেয় না। এই 500-এর অধিক ঝুঁকি হলে বীমা কোম্পানি সেটা নেয় না, সেটা বীমা কোম্পানির পক্ষে নেওয়া উচিত নয়। তাহলে এই 3 প্রকারের ঝুঁকি হচ্ছে আমরা দেখতে পাই বীমা ব্যবসায়। ওকে, এরপর দেখো উদ্দীপক পড়ো। 27 এবং 28 নং প্রশ্নের উত্তর দিতে বলেছে। রাশিয়া থেকে কয়লা ভর্তি একটি জাহাজ চট্টগ্রামে আসবে যা বীমা করা হয়েছিল। প্রতিমধ্যে জাহাজের নাবিক ঘোষিত বন্দরে, দেখো ঘোষিত বন্দরে নোঙর না করে, ঘোষিত বন্দরে নোঙর না করে অঘোষিত বন্দরে নোঙর করে এবং ওই বন্দরে জাহাজটি দুর্ঘটনাবদ্ধ হয়। তাহলে বীমা কোম্পানির সাথে শর্ত ছিল তাদের ঘোষিত বা তাদের যে শর্ত ছিল যে নির্দিষ্ট জায়গায় তারা শুধুমাত্র নোঙর করতে পারবে বা থামতে পারবে, কিন্তু ওই জাহাজের নাবিক কি করছে, একটা অন্য স্থানে নোঙর করেছে বা থেমেছে এবং সেইখানে কিন্তু দুর্ঘটনা ঘটেছে। এক্ষেত্রে কি হয়েছিল, উদ্দীপকের কয়লা ভর্তি জাহাজটি কোন ধরনের নৌ বিমাপত্র গ্রহণ করেছিল। তাহলে দেখো তারা কি করছিল, তারা এই যে জাহাজে কি ছিল, জাহাজে পণ্য ছিল, তার জাহাজে কি ছিল, পণ্য ছিল। তারা কোন ধরনের বীমা করছে, জাহাজে যদি কোনো পণ্য থাকে সেটাকে আমরা বলবো পণ্যের বীমা, সেটাকে আমরা কি বলবো, পণ্যের বীমা, সেটাকে আমরা কি বলবো, পণ্যের বীমা, সেটাকে আমরা কি বলবো, পণ্যের বীমা। দেখো পণ্য বীমা কি, সমুদ্রে চলমান জাহাজে পরিবাহিত পণ্য বিভিন্ন কারণে বিনষ্ট হতে পারে, জাহাজের পণ্যের উপর জাহাজ কোম্পানির স্বার্থ বিদ্যমান, তারা এই পণ্যের উপর বীমাপত্র গ্রহণ করতে পারে, এটা হচ্ছে আমাদের পণ্য বীমা। তাহলে পণ্য বীমা করেছিল, তারা কিসের করেছিল, পণ্য বীমা করেছিল। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ। এরপরে দেখো উদ্দীপকের নাবিক কোন ধরনের শর্ত ভঙ্গ করেছে। তাহলে নৌ বীমার ক্ষেত্রে একটু আগেই বলছিলাম দুইটা শর্ত আছে, একটা হচ্ছে ব্যক্ত আর একটা অব্যক্ত। এখন ব্যক্ত শর্ত কোনগুলো, অব্যক্ত কোনগুলো, এগুলো তোমাদেরকে পড়তে হবে। দেখো দুই ধরনের শর্তাবলী আমরা দেখতে পাই, একটা হচ্ছে ব্যক্ত প্রকাশ্য বা মুখ্য, আর একটা কি অব্যক্ত অপ্রকাশিত বা গৌণ। দেখো অব্যক্ত অপ্রকাশিত বা গৌণের মধ্যে একটা রয়েছে যে যাত্রাপথ পরিবর্তন না করা, কি রয়েছে, যাত্রাপথ পরিবর্তন না করা। তাহলে এই যে যাত্রাপথ কিন্তু তারা পরিবর্তন করছে, তাহলে এটা কোন শর্ত, এটা হচ্ছে অব্যক্ত শর্ত। এটা কোন শর্ত, অব্যক্ত শর্ত। অন্যান্য শর্তগুলো ব্যক্তের মধ্যে কি কি আছে, অব্যক্তের মধ্যে কি কি আছে তোমাদেরকে পড়তে হবে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রকট। এরপর তাহলে তারা কোন ধরনের শর্ত ভঙ্গ করেছে, তারা অব্যক্ত শর্ত ভঙ্গ করেছে। ওকে, এরপরে দেখো, এরপরে বলছে জাহাজ ভাড়ার জন্য যে চুক্তি হয় তাকে কি বলে। তাহলে জাহাজ ভাড়ার জন্য যে চুক্তি হয় তাকে বলা হয় চার্টার পার্টি। তাকে কি বলা হয়, চার্টার পার্টি। জাহাজ ভাড়ার জন্য যে চুক্তি হয় তাকে বলা হয় চার্টার পার্টি। এরপর দেখো যে ক্ষেত্রে লয়েডসের বিমাপত্র ইস্যু করা হয় না, তাহলে লয়েডসের বিমা হচ্ছে নৌ বিমার সাথে সম্পর্কিত। কোন বিমা, নৌ বিমা, নৌ বিমার সাথে সম্পর্কিত। তাহলে নৌ বিমার সাথে সম্পর্কিত হইলে নৌ সংক্রান্ত বিষয়গুলো বিমা করা যাবে, যেমন জাহাজ ভাড়া, ঠিক আছে, পণ্য, জাহাজে বাহিত পণ্য, ঠিক আছে, এই তিনটাই কিন্তু করা যাবে, এই তিনটাই কি করা যাবে, করা যাবে। কিন্তু শস্য, শস্য হচ্ছে আমাদের এই নৌ বিমার সাথে সংশ্লিষ্ট নয়। শস্য কি নৌ বিমার সাথে সংশ্লিষ্ট নয়, এটা হচ্ছে বিবিধ বিমা, নৌ বিমার সাথে সংশ্লিষ্ট নয়, নৌ বিমার সাথে, নৌ বিমার সাথে, নৌ বিমার সাথে সংশ্লিষ্ট নয়, নৌ বিমার সাথে সংশ্লিষ্ট নয়, নৌ বিমার সাথে সংশ্লিষ্ট নয়। এজন্য কি এইটার বিমা করা যাবে না লয়েডসের সাথে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি, অ্যান্সার হচ্ছে কি আমাদের ডি। এরপর দেখো দেশীয় মুদ্রার চাহিদা বাড়লে কোনটি বাড়ে। তাহলে দেশীয় মুদ্রার চাহিদা বাড়লে বিনিময় হার বাড়ে। দেশীয় মুদ্রার চাহিদা যত বাড়বে বিনিময় হার তত বৃদ্ধি পাবে। দেশীয় মুদ্রার চাহিদা যত কমবে বিনিময় হার তত কমবে। তাহলে দেশীয় মুদ্রার চাহিদার সাথে কি হয়, বিনিময় হার বাড়ে। দেশীয় মুদ্রার চাহিদা বাড়লে বিনিময় হার বাড়ে। তাহলে অ্যান্সার হবে সি, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে সি। এরপর দেখো ফোরফেইটিং নিচের কোন কারণে ফ্যাক্টরিং থেকে ভিন্ন ধরনের। তাহলে ফোরফেইটিং আর ফ্যাক্টরিং সম্পর্কে তোমাকে জানতে হবে, ফোরফেইটিং আর ফ্যাক্টরিং সম্পর্কে তোমাকে জানতে হবে। তাহলে ফ্যাক্টরিং কি, ফোরফেইটিং কি। দেখো ফ্যাক্টরিং হচ্ছে এক ধরনের আর্থিক লেনদেন যেখানে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান তার প্রাপ্য বিল চালান আকারে তৃতীয় পক্ষের নিকটে বার্তার মাধ্যমে বিক্রয় করে, যেমন ব্যাংকের কাছে প্রাপ্য বিল ভাঙিয়ে তারল্য করা বা নগদায়ন করা। আর ফোরফেইটিং কি, ফোরফেইটিং রপ্তানিকারকের প্রাপ্য বিল ক্রয় করা হয়, যে পক্ষ প্রাপ্য বিল ক্রয় করে তাকে ফোরফেইটার বলে। তাহলে ফোরফেইটিংয়ে কি করা হয়, ফোরফেইটার হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে জড়িত, আর এই যে ফ্যাক্টরিং হচ্ছে দেশীয় বাণিজ্যের সাথে জড়িত। এই পার্থক্যগুলো তোমাদেরকে একটু জানতে হবে ফ্যাক্টরিং এবং ফোরফেইটিং এর, তাহলে আশা করি বুঝতে পারবা। দেখো এখানে সব কিছু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, একটু কষ্ট করে পড়তে হবে। এখানে আমরা যদি অপশনগুলো দেখি তাহলে হচ্ছে বিলের অর্থ সংগ্রহ, বিলের অর্থ দেশীয় বা ফ্যাক্টরিং এর চাইতে পারে। রপ্তানি চুক্তির বিপক্ষে অর্থায়ন করা হয়েছে
ফোরফেইটিংয়ে। কোথায় করা হয়? আমদানি রপ্তানিতে করা হয় ফোরফেইটিং। আমদানি রপ্তানিতে করা হয় কোনটা? ফোরফেইটিং। তাহলে অ্যান্সার হবে আমাদের বি। অ্যান্সার কি হবে? বি। এরপরে দেখো, এরপরে বলছে জনাব সাব্বির তার পাওনা বাবদ 10 লক্ষ টাকার একটি চেক প্রাপ্ত হন। চেকটি ভাঙাতে গেলে ব্যাংক জনাব সাব্বিরকে তার যে কোনো ব্যাংকের হিসাবে চেকটি জমা দিতে বলে, অথচ তার দ্রুত নগদ অর্থের প্রয়োজন। তাহলে চেকটা ভাঙাতে গেলে তাকে বলা হয়েছে যে ব্যাংক হিসাবে জমা দিতে হবে। কি করতে হবে? চেকটি ব্যাংক হিসাবের মাধ্যমে উত্তোলন করতে পারবে। তাহলে এটা কোন চেক? দাগ কাটা চেক। তাহলে যে চেক ব্যাংক হিসাবে জমা না দিয়ে উত্তোলন করার সুযোগ থাকে না সেটাকে আমরা বলি দাগ কাটা চেক। তাহলে এটার অ্যান্সার কি হবে? সাধারণ দাগ কাটা চেক। এখন তুমি বলতে পারো সাধারণ নাকি বিশেষ? বিশেষ হবে তখনই যখন ওই যে দাগ কাটা, ধরো একটা চেক, এই চেকের কোনায় দাগ কাটা আছে, এই চেকের কোনায় কি আছে? দাগ কাটা আছে, তাহলে এটাকে বলবো সাধারণ। কিন্তু যদি এখানে বলে দেয় যে সোনালী ব্যাংকের উত্তরা শাখা, সোনালী ব্যাংকের মতিঝিল শাখা, সোনালী ব্যাংকের হাতিরপুল শাখা, সোনালী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয় কর্পোরেট শাখা, তাহলে সেটা হয়ে যাবে বিশেষ দাগ কাটা। ঠিক আছে? তাহলে সেটা কি হয়ে যাবে? বিশেষ দাগ কাটা। তো এখানে তো বলে নাই বিশেষ দাগ কাটা, তাহলে আমরা এটাকে বলবো কি? সাধারণ দাগ কাটা চেক। এরপরে দেখো জনাব সাব্বির কিভাবে চেকের অর্থ দ্রুত পেতে পারে। তাহলে চেকের অর্থ তার হচ্ছে লাগবে দ্রুত, তাই না? তাহলে তার হচ্ছে জমা দেওয়ার সময় নেই, বা ধরো তার ব্যাংক অ্যাকাউন্ট নাই, তাহলে সেই ক্ষেত্রে কি করবে? এই ক্ষেত্রে এই যে দাগ কাটছে না, এই যে চেকটাতে দাগ কাটছে না, ধরো এই যে চেক, এই চেকটাতে এই যে দাগ কাটা না, এখন যদি কোনো কিছু চেকের উপর যদি কোনো কিছু বা ব্যাংকের যে কোনো কাগজ ডকুমেন্টে কোনো কিছু যদি সংশোধন করতে হয়, সেটা মাত্র গ্রাহক পারে। কে পারে? গ্রাহক করতে পারে। ব্যাংকের আমানতকারী বা গ্রাহক বা আমানতকারী করতে পারে। আমানতকারী করতে পারে। কিভাবে করতে পারে? যেখানে ভুল হয়েছে বা কাটাকাটি হয়েছে, ভুল বা কাটাকাটিতে ভুল হলে ওই জায়গায় তোমাকে দুইটা স্বাক্ষর করতে হবে। কয়টা স্বাক্ষর? দুইটি স্বাক্ষর করতে হবে। তাহলে এই যে দাগ কেটে দিয়েছে, এখন যদি এটা কেটে দিই, এখন ধরো যদি এই দাগটা আবার এইভাবে কেটে দেওয়া হয়, তাহলে এইখানে দুইটা স্বাক্ষর করতে হবে যে আমানতকারী আছে তার, এখানে দুইটা স্বাক্ষর করে দিতে হবে আমানতকারী। ঠিক আছে? দুইটা স্বাক্ষর করে দিতে হবে। এখানে কি করতে হবে? দুইটা স্বাক্ষর করে দিতে হবে আমানতকারী তখন এইটা কেটে দিয়ে এই জায়গায় পাশে দুইটা স্বাক্ষর করে দিবে। ধরো এইভাবে দুইটা স্বাক্ষর করে দিল। ঠিক আছে? এভাবে দুইটা স্বাক্ষর করে দিল একই রকম। তাহলে এইটা মানে তার যে ব্যাংক অ্যাকাউন্টে স্বাক্ষর আছে সেইটা। তাহলে সে কি করতে পারে? এক হচ্ছে ব্যাংকে জমা দিয়ে উত্তোলন করতে পারে, এটা যদি অপশনে থাকে এটা দিবা। এখানে দেখো অপশনে ওটা নাই, তাহলে সে কি করতে পারবে? আদেশটা মানে হচ্ছে যিনি আমানতকারী, আদেশটা মানে কি? আমানতকারী। তাহলে আমানতকারীর অনুস্বাক্ষরে দাগ অপসারণ করিয়ে নিয়ে, তাহলে দাগ অপসারণ হচ্ছে ওই যে কেটে দিয়ে যিনি আমানতকারী আছে সে কি করবে? দুইটা স্বাক্ষর করে দিবে। ওকে? অনুস্বাক্ষর মানে স্বাক্ষর আর কি। তাহলে অ্যান্সার হচ্ছে বি। আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বি। এরপরে 35-এ যাই। বৃহদায়তন দোকানে পণ্যের মূল্য পরিশোধের জন্য ব্যবহৃত ই ব্যাংকিং প্রযুক্তি কি? তাহলে বৃহদায়তন দোকানে যখন আমরা পণ্য কিনে যখন হচ্ছে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে যাই, তখন আমাদেরকে দেখবে একটা মেশিন দেয়, পজ মেশিন, ওটাকে আমরা পজ বলি, তাই না? তাই পজ হচ্ছে পয়েন্ট অফ সেল। সেটাকে আমরা কি বলতে পারি? যদি ফুল মিনিং করো তাহলে পয়েন্ট অফ সেল। বাংলায় বলা হচ্ছে বিক্রয় বিন্দু সেবা। কি বলা হয়? বিক্রয় বিন্দু সেবা। ওকে? পজ, পয়েন্ট অফ সেল বা বিক্রয় বিন্দু সেবা, যেটাই হোক, অ্যান্সার হচ্ছে এটা। ওকে? এবার দেখো কোন সভ্যতায় চেক, ব্যাংক ড্রাফট ইত্যাদির প্রচলন ঘটেছিল। তাহলে কোন সভ্যতায় চেক, ব্যাংক ড্রাফট এবং ইত্যাদির প্রচলন ঘটেছিল? ব্যাংকিং সভ্যতার ইতিহাস আমরা পড়েছি, ক্রমধারা পড়েছি, সেখানে দেখেছি যে ব্যাংকের চেক এবং ব্যাংকের ড্রাফট মূলত রোমান সভ্যতায় প্রচলন ঘটে। কোথায় প্রচলন ঘটে? রোমান সভ্যতায়। এরপরে দেখো একটি ব্যাংকের ঋণকৃত দায় 1 লক্ষ টাকা, 1 লক্ষ কোটি টাকা। তাহলে ঋণকৃত দায় হচ্ছে 1 লক্ষ কোটি টাকা এবং মোট সম্পদের পরিমাণ হচ্ছে 1.25 লক্ষ কোটি টাকা। ব্যাংকটি কোন নীতি অনুযায়ী ভালো অবস্থায় আছে? তাহলে আমরা যদি সম্পদকে এই সম্পদকে 1.25 কে 1 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কত হবে? 1.25:1। তাহলে আমরা জানি যে তারল্য নীতি অনুযায়ী ব্যাংকের আদর্শ মান কত? তারল্যের আদর্শ মান বা তড়িৎ সম্পদের আদর্শ মান কত? তড়িৎ অনুপাতের আদর্শ মান কত? তড়িৎ বা তারল্য অনুপাতের আদর্শ মান কত? তারল্য অনুপাতের আদর্শ মান কত? তারল্য অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1। তাহলে তারল্য নীতি অনুসারে ব্যাংক কি অবস্থায় আছে? ভালো অবস্থায় আছে। কোন নীতি অনুসারে? তারল্য আছে, কারণ এই যে 1:1 এটার চেয়েও ভালো আছে। তাহলে অ্যান্সার হচ্ছে 1:1 এবং তারল্য নীতি এবং কি? তারল্য নীতি। ওকে? আদর্শ মানের চেয়েও ভালো আছে। ওকে? এরপরে দেখো উদ্দীপকটি পড়ো এবং 38 ও 39 নং প্রশ্নের অ্যান্সার দাও। জনাব শিহাব তার ফলের ব্যবসায়ের জন্য সিসি মানে কি? সিসি মানে হচ্ছে ক্যাশ ক্রেডিট। সিসি মানে কি?
সিসি মানে হচ্ছে, সিসির যদি পূর্ণরূপ করো তাহলে এটা হবে ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। যদি বাংলা করো তাহলে হবে নগদ ঋণ। ক্যাশ ক্রেডিটের বাংলা কি? ক্যাশ ক্রেডিটের বাংলা হচ্ছে নগদ ঋণ। কি বলবো এটাকে? নগদ ঋণ, নগদ ঋণ। তাহলে ক্যাশ ক্রেডিটের বাংলা হচ্ছে নগদ ঋণ। 10,000 টাকা ঋণ নেয় তার বন্ধু জনাব হাসান কাপড় ব্যবসায়ের জন্য তার অফিস বিল্ডিং বন্ধক রেখে 10 লক্ষ টাকার ঋণ নিলেন। জনাব হাসানকে মোট ঋণের উপর সুদ দিতে হয়। উদ্দীপকে জনাব শিহাবের ঋণটি কোন ধরনের? তাহলে শিহাবের ঋণটি হচ্ছে ক্যাশ ক্রেডিট বা নগদ ঋণ। শিহাবের ঋণটি কেমন? ক্যাশ ক্রেডিট বা নগদ ঋণ। তাহলে অ্যান্সার হচ্ছে ডি, অ্যান্সার হচ্ছে ডি। এর পরবর্তী প্রশ্ন আমরা দেখি। উদ্দীপকে উল্লেখিত জনাব হাসান গৃহীত ঋণ যে খাতে ব্যবহার করতে পারবেন? তাহলে তিনি হচ্ছে দেখো বিল্ডিং বন্ধক রেখে 10 লক্ষ টাকা নিয়েছে। তাহলে এটা একটা কি? দীর্ঘমেয়াদী ঋণ। এটা একটা কি? দীর্ঘমেয়াদী ঋণ, দীর্ঘমেয়াদী ঋণ, তাই না? তাহলে দীর্ঘমেয়াদী ঋণ, এই যে দীর্ঘমেয়াদী ঋণ কোথায় ব্যবহার করা যাবে? দীর্ঘমেয়াদী ঋণ সাধারণত স্থায়ী বিনিয়োগের ক্ষেত্রে করা হয়। আর যদি স্বল্পমেয়াদীতে তুমি করো তাহলে তুমি বিপদে পড়বা, কারণ স্বল্পমেয়াদী সম্পদ থেকে বেশি আয় করতে পারবে না, এই ঋণের কিস্তি দিতে পারবে না, এই ঋণের সুদ এবং আসল পরিশোধ করতে ব্যর্থ হবা। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে? স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য ব্যবহার করতে পারি, তাহলে আমাদের আয়টা বেশি হবে স্থায়ী সম্পদ থেকে। মধ্যমেয়াদী বিনিয়োগের জন্য আমরা ব্যবহার করতে পারি, কিন্তু চলতি মূলধনের জন্য স্বল্পমেয়াদী উৎস থেকে করতে হয়। তাহলে 1 আর 2 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? 1 ও 2। এরপর দেখো কোন ঝুঁকির ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা স্বাভাবিকের চেয়ে কম হয়? তাহলে আমরা বিমার ঝুঁকি পড়ছি না তিনটা, উত্তম আদর্শিক, উপ আদর্শিক, তাই না? আর একটা আদর্শিক। তাহলে স্বাভাবিকের চেয়ে কম হলে সেটাকে আমরা বলি উত্তম আদর্শিক। স্বাভাবিকের চেয়ে কম হলে উত্তম আদর্শিক, অর্থাৎ 75-এর নিচে, অর্থাৎ কি 75-এর নিচে। আদর্শিক কোনটা? 75 থেকে 125। আর উপ আদর্শিক কি? 125 থেকে 500, তাই না? আর অবিভাজ্যযোগ্য কি? 500 এর উপরে। একটু আগে তোমাদেরকে পড়াচ্ছিলাম। তাহলে স্বাভাবিকের চেয়ে কম হলে সেটাকে আমরা বলবো উত্তম আদর্শিক। কি বলবো? উত্তম আদর্শিক। তাহলে অ্যান্সার হচ্ছে এ, অ্যান্সার হচ্ছে আমাদের এ। 1696 সালে ইংল্যান্ডে যে বিমা প্রতিষ্ঠান চালু হয় তার নাম হচ্ছে হ্যান্ড ইন হ্যান্ড। তাহলে 1696 সালে ইংল্যান্ডে যে বিমা চালু হয়েছিল তার নাম কি? হ্যান্ড ইন হ্যান্ড। সেটাকে কি বলা হতো? হ্যান্ড ইন হ্যান্ড বলা হতো, হ্যান্ড ইন হ্যান্ড। তোমরা বিমা ব্যবসায়ের ক্রমধারাতে পড়বা এটা। এরপরে দেখো জীবন বীমা চুক্তিতে বয়স প্রমাণ গুরুত্বপূর্ণ কেন? জীবন বীমা চুক্তিতে বয়স নির্ণয় কেন গুরুত্বপূর্ণ, বা বয়সের প্রকৃত বয়স নির্ণয় করা কেন গুরুত্বপূর্ণ? দেখো কি বলে? বীমা দাবি নির্ণয় করার জন্য, বীমাপত্র প্রদান, মৃত্যু হার নির্ণয় করার জন্য। দেখো জীবন বীমার ক্ষেত্রে মৃত্যু হার পঞ্জি টেবিল আছে, তাই না? মৃত্যু হার পঞ্জি টেবিল, তো ওইটার মাধ্যমে আমরা মূলত কি নির্ণয় করি? মৃত্যু হার নির্ণয় করি এবং প্রিমিয়াম নির্ধারণ করি। এবং কি নির্ণয় করি? প্রিমিয়াম নির্ণয় করি। আমরা যদি একটু পড়ি, দেখো যে সারণীর মাধ্যমে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যৎ মৃত্যু হার সম্বন্ধে ধারণা করা হয় তাকে মৃত্যু হার পঞ্জি বলে। এডমন্ড হ্যালি কে এই মৃত্যু হার পঞ্জি কে আবিষ্কার করছে? এডমন্ড হ্যালি। গোষ্ঠী বীমার ক্ষেত্রেও এটি ব্যবহার করা যায়। এটি বয়সের এই যে বিষয়গুলো তোমরা পড়ে নিবা, মৃত্যু হারের একটা সূত্র আছে, এটাও আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু কষ্ট করে পড়তে হবে, এখান থেকে এমসিকিউ আসতে পারে, এই জন্য এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদেরকে এমসিকিউ এর সাথে সাথে দিয়ে দিচ্ছি। তাহলে দিয়ে দিচ্ছি এটা কেন? দেখো জীবন বীমা চুক্তিতে বয়স প্রমাণ গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মৃত্যু হার নির্ণয় করার জন্য। কিসের জন্য? মৃত্যু হার পঞ্জি অনুযায়ী মৃত্যু হার নির্ণয় করার জন্য। এরপরে দেখো, এরপরে বলছে জনাব রাশিক তার ব্যবসায়ের জন্য 5 লক্ষ টাকার যন্ত্রপাতি ক্রয় করেন। উক্ত যন্ত্রপাতির জন্য 3,50,000 টাকার একটি বীমা পলিসি গ্রহণ করেন। অগ্নিকাণ্ডে যন্ত্রটি ক্ষতিগ্রস্ত হয়, যার মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা, এবং সম্পূর্ণ যন্ত্রটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। তাহলে জনাব রাশিক কোন ধরনের অগ্নি বিমাপত্র গ্রহণ করেছিলেন? তাহলে দেখো সব কিছুর মূল্যমান নির্ধারণ করে তিনি কিন্তু বিমাপত্র গ্রহণ করেছিল। তাহলে দেখো তার যন্ত্রটি ছিল 3,50,000, ব্যবসায় 5 লক্ষ টাকা যন্ত্রপাতি ক্রয় করছিল, এবং বিমা পলিসি গ্রহণ করে 3,50,000 টাকা, ঠিক আছে? ক্ষতিগ্রস্ত হয় যার মূল্য ছিল 2 লক্ষ টাকা, এবং এই সবগুলো যেহেতু মূল্যায়িত, তাহলে আমরা এটাকে বলবো মূল্যায়িত বিমাপত্র। এখন মূল্যায়িত বিমাপত্র কি তোমরা পড়ে নিতে পারো, যে মূল্যায়িত বিমাপত্র, অমূল্যায়িত কোনগুলো, সুনির্দিষ্ট, ভাসমান, সবই কিন্তু দিয়ে দিচ্ছে। তাহলে বিমাপত্রের বিষয়পত্রের মূল্য পূর্ব হতে নির্ধারিত থাকে, তাহলে আমরা সেটাকে মূল্যায়িত বলতে পারি। এখানে দেখো পূর্ব থেকে নির্ধারিত, এই জন্য আমরা বলতেছি মূল্যায়িত বিমাপত্র। এরপরে দেখো পরেরটা আসো, জনাব রাশিক বীমা কোম্পানি হতে কত টাকা ক্ষতিপূরণ পাবে? দেখো তার ব্যবসার জন্য যন্ত্রপাতি কিনছিল 5 লক্ষ টাকার, কিন্তু সে বীমা পলিসি গ্রহণ করছে কত? 3,50,000 টাকা, এবং এইটা যেহেতু ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে, তাহলে সে সর্বোচ্চ 3,50,000 টাকার ক্ষতিপূরণ পাবে। সে সর্বোচ্চ কত ক্ষতিপূরণ পাবে? 3,50,000। এর বেশি কিন্তু সে পাবে না, তার যন্ত্র 5 লক্ষ টাকার হতে পারে, 10 লক্ষ টাকার হতে পারে, কিন্তু বীমা পলিসি কিনছে কত টাকার? 3,50,000 টাকা পর্যন্ত সে ক্ষতিপূরণ পাবে। তাহলে এর বেশি পাওয়া তার সম্ভব না, তাহলে সে সর্বোচ্চ কত পাবে?
50,000 টাকা ক্ষতিপূরণ পেতে পারে। এরপর দেখো সাধারণত কত বছরের জন্য গবাদি পশুর বীমা করা হয়? তাহলে গবাদি পশুর ক্ষেত্রে গবাদি পশুর যেহেতু কতদিন আয়ু বা কতদিন জীবনকাল এটা আমরা স্বাভাবিকভাবে নির্ণয় করার কথা না আমাদের, তাই না? তাহলে এই যে গবাদি পশুর ক্ষেত্রে সাধারণত সেই জন্য স্বল্প সময়ের অর্থাৎ 1 বছরের কম সময়ের জন্য কি করা হয়? 1 বছর বা তার কম সময়ের জন্য বীমা করা হয়। 1 বছর বা তার কম সময়ের জন্য বীমা করা হয়। এরপর দেখো শস্য বীমার ক্ষেত্রে পরিবহন ভাড়া বৃদ্ধি কোন ধরনের ঝুঁকি? তাহলে পরিবহন ভাড়া বলতেছে, কোন ভাড়া? পরিবহন ভাড়া। তাহলে ভাড়া হচ্ছে একটা আর্থিক ঝুঁকি, অর্থনৈতিক ঝুঁকি। ভাড়া কোন ধরনের ঝুঁকি? অর্থনৈতিক ঝুঁকি। কোন ধরনের ঝুঁকি? অর্থনৈতিক ঝুঁকি, অর্থনৈতিক ঝুঁকি। ওকে। এরপর দেখো মিসেস হালিমা একটি বীমা পলিসি খুলেছেন যেখানে বীমা সেলামির পরিমাণ অপেক্ষাকৃত বেশি। তিনি বীমা প্রতিষ্ঠানের কোনো ক্ষয়ক্ষতির অংশ বহন করবেন না। তাহলে এই যে বেশি প্রিমিয়াম দিচ্ছে, বেশি সেলামি দিচ্ছে, এর কারণ কি? মিসেস হালিমা কোন ধরনের বীমা পলিসি খুলেছেন? তাহলে তিনি হচ্ছে বেশি প্রিমিয়াম দেয় কোন বীমা পলিসিতে? মুনাফাযুক্ত বীমা পলিসিতে। কোন পলিসিতে? মুনাফাযুক্ত বীমা পলিসি। এর কারণ কি? এর কারণ পরের প্রশ্নে আমরা আসবো, পরের প্রশ্ন দেখবো, তখন বুঝবা। উক্ত বীমা পলিসির ক্ষেত্রে সেলামির পরিমাণ বেশি কারণ হচ্ছে দেখো কোম্পানি তোমাকে তো হচ্ছে প্রিমিয়ামের বিনিময়ে তোমার ক্ষতিপূরণ তো দিবে, পাশাপাশি তাদের একটা লাভ থেকে লাভের একটা অংশ তোমাকে বোনাস আকারে দেবে। এই জন্য কি? এই জন্য হচ্ছে সেলামির পরিমাণ বা প্রিমিয়ামের পরিমাণ বেশি হয়। তাহলে বীমা প্রতিষ্ঠান কর্তৃক মুনাফার অংশ বোনাস হিসেবে প্রদান, এই জন্য বীমা প্রিমিয়াম কি হয়? বেশি হয়। এই জন্য বীমা প্রিমিয়াম বেশি হয়। এরপরে 49-এ যাব, বর্জন নোটিশ নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? বর্জন নোটিশ। তাহলে বর্জন নোটিশ হচ্ছে নৌ বীমার আংশিক ক্ষতির ক্ষেত্রে প্রযোজ্য। বর্জন নোটিশ কোথায় প্রযোজ্য? আংশিক ক্ষতির ক্ষেত্রে। বর্জন নোটিশ কোথায় দেওয়া হয়? আংশিক ক্ষতির ক্ষেত্রে। ওকে। এরপর দেখো নৌবিমার অব্যক্ত শর্ত। দেখো নৌবিমার অব্যক্ত শর্ত একটু আগে তোমাদেরকে পড়িয়েছিলাম, ব্যক্ত এবং অব্যক্ত। তাহলে অব্যক্তর মধ্যে কি কি ছিল একটু দেখো। তাহলে অব্যক্তের মধ্যে জাহাজের সমুদ্রে চলাচলযোগ্যতা, যাত্রার বৈধতা, নির্দিষ্ট সময়ে যাত্রাপথ পরিবর্তন না করা, এগুলো ছিল। তাহলে আমরা একটু এখানে দেখি, দেখো নির্দিষ্ট সময়ে যাত্রা এটা ছিল, যাত্রার বৈধতা ছিল, সমুদ্রে চলাচলযোগ্যতা এটাও ছিল, পাশাপাশি আরো একটা নির্দিষ্ট সময়ে যাত্রা এটাও যদি বা নির্দিষ্ট সময়ে যাত্রা এটাও যদি থাকতো সেটাও কিন্তু অ্যান্সার হতো। তাহলে 1 2 3 হচ্ছে আমাদের অ্যান্সার। 1 2 3 তিনটাই আমাদের অ্যান্সার। এরপর দেখো বাংলাদেশে অর্থবাজার নিয়ন্ত্রণ করে কে? তাহলে অর্থবাজারের আরেক নাম কি বলতে পারো তোমরা? মুদ্রা বাজার। কি বলতে পারো? মুদ্রা বাজার। আর কি বলতে পারো? মানি মার্কেট। কি বলতে পারো? মানি মার্কেট। কে নিয়ন্ত্রণ করে? বাংলাদেশ ব্যাংক। কে নিয়ন্ত্রণ করে? বিবি, বাংলাদেশ ব্যাংক। কে নিয়ন্ত্রণ করে? বাংলাদেশ ব্যাংক। তাহলে অ্যান্সার হচ্ছে বি। এরপর দেখো একক ব্যাংকের বৈশিষ্ট্য কোনটি? একক ব্যাংকে সাধারণত কোনো শাখা থাকে না, তাহলে অধিক ঋণদান ক্ষমতা হওয়ার সুযোগ নেই, বৈদেশিক বাণিজ্যে অধিক ভূমিকা থাকার সুযোগ নেই, অধিক মুনাফা হওয়ার সুযোগ নেই, কম পরিচালন ব্যয়। যেহেতু একটা মাত্র শাখা এজন্য পরিচালন ব্যয় কেমন হবে? পরিচালন ব্যয় হবে কম। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। এরপর দেখো সিটি ব্যাংক পিএলসি জনাব কলিমকে ব্যবসায় সম্প্রসারণের উদ্দেশ্যে 10,000 টাকা ঋণ মঞ্জুর করে। সিটি ব্যাংকের নগদ জমার হার হচ্ছে 4% এবং বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি হচ্ছে 13%। তাহলে উদ্দীপকের জনাব কলিমকে প্রদত্ত ঋণ থেকে সিটি ব্যাংক পিএলসি ঋণ আমানত সৃষ্টির পরিমাণ কত হবে? সিটি ব্যাংকের ঋণ আমানত সৃষ্টি, তাহলে ব্যাংক হচ্ছে ঋণদানের মাধ্যমে বা লোন অ্যাকাউন্ট খোলানোর মাধ্যমে কি করে? ঋণ আমানত সৃষ্টি করে, অর্থাৎ ঋণ মানে টাকা থেকে টাকার আমানতের পরিমাণ সৃষ্টি করে বা ঋণ আমানত সৃষ্টি করে, অর্থাৎ তাদের ঋণদান ক্ষমতা বৃদ্ধি করে। কিভাবে করে? সেটা সূত্র হচ্ছে এভাবে করতে পারো তোমরা। তোমাদের যে যতটুকু ঋণ মঞ্জুর করলো সেটাকে যতটুকু ঋণ মঞ্জুর করলো, এই যে 10,000 টাকা মঞ্জুর করেছে না, এই মঞ্জুরকে আমরা ভাগ দিব এই দুইটা হার যোগ করে, তাহলে 4 যোগ 13 কত? 4 যোগ 13, তাহলে কি করতে পারো? 4% যোগ 13% যোগ 4%, তাহলে এটা করলে কি হয়? 10,000 ডিভাইডেড বাই 17%, বা এভাবে লিখতে পারো 0.17। কি লিখতে পারো? 0.17। ক্যালকুলেটারে ভাগ দাও, 10,000 ভাগ 0.17 দাও, 10,000 ডিভাইডেড বাই 0.17, তাহলে তোমরা ঋণ আমানতের পরিমাণ পাবা। এই 10,000কে যদি এই দুইটা হার, নগদ জমার হার এবং এসএলআর বা বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি, এই দুইটার হারের যোগফল দিয়ে ভাগ দাও, তাহলে তুমি কি পাবা? ঋণ আমানতের পরিমাণ পাবা। তাহলে ঋণ আমানতের সূত্র কি? আমাদের যে ঋণের পরিমাণ রয়েছে সেটাকে আমরা দুইটা হারের যোগফল দিয়ে ডিভাইড করব, এবং যোগফল করলে আমাদের 17% বা 0.17 হচ্ছে, সেটা আমরা ভাগ করতেছি। তাহলে আমাদের অ্যান্সারটা কত হচ্ছে? আমাদের অ্যান্সারটা হচ্ছে 58,823। কত হচ্ছে? 58,823 দশমিক আছে 5.53। কত আছে? 0.53। তাহলে 58,823.53 কোথায় আছে?
দেখো আছে হচ্ছে সিতে, কোথায় আছে? সিতে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো 54তে আসি। উদ্দীপকে উল্লেখিত সিটি ব্যাংক পিএলসির বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি সংরক্ষণের হার বেড়ে 20% হলে কি হবে? সঞ্চিতির হার, সঞ্চিতি সংরক্ষণের হার ঋণ আমানত সৃষ্টির উপর কি ধরনের প্রভাব পড়বে? তাহলে তারল্য সঞ্চিতি সংরক্ষণের হার যদি 20% বাড়ে, 20%-এ চলে যায়, তাহলে দেখো আগে ছিল 13%, এখন হচ্ছে 20%। আর নগদ জমার হার কত? 4%। তাহলে এই দুইটা দিয়ে, তাহলে আগে এটা কত ছিল? 13 ছিল, 13 থেকে কত হয়ে গেল? 13 থেকে এটা 20-এ চলে গেল, তাই না? তাহলে বাড়ছে। আর সিআরআর বা নগদ জমার হার ওইটা কিন্তু 4%-ই আছে। তাহলে এই দুইটা আমরা যোগ করব। 20 আর 4 কত হয়? 20 আর 4 হচ্ছে 24 হয়। 20 আর 4 24। তাহলে 24%, 24% হলে 0.24। তাহলে 10,000কে আমরা কি করব? এই 0.24 দিয়ে ভাগ করব। তাহলে কত হয় আমরা একটু দেখি। তাহলে কত হয় আমরা একটু দেখি। 10,000 ভাগ 0.24, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এখানে 41,000। কত হচ্ছে? 41,667। 41,667। ওকে, 41,667। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে আমাদের? দেখো হ্রাস পাবে, বৃদ্ধি পাবে, দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে, দ্বিগুণ হারে হ্রাস পাবে। তাহলে আমরা যখন দেখলাম যে এই যে হারটা বেড়ে গেল, তখন কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। তখন মূলত হ্রাস পাচ্ছে। তাহলে অ্যান্সার হবে হ্রাস পাবে। অ্যান্সার কি হবে? হ্রাস পাবে। এরপরে দেখো দেশের প্রয়োজনের তুলনায় নোট ইস্যুর পরিমাণ বেশি হলে কি হয়? দেশের প্রয়োজনের তুলনায় যদি নোট ইস্যু বেশি করা হয়, তাহলে আমাদের মুদ্রাস্ফীতি ঘটে। কি ঘটে? মুদ্রা সংকোচন ঘটে না। মুদ্রা সংকোচন ঘটে না, বরং কি ঘটতে পারে? মুদ্রাস্ফীতি ঘটতে পারে। মুদ্রাস্ফীতি ঘটতে পারে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে না। বিনিয়োগ বৃদ্ধি পায়, যেহেতু জনগণের কাছে টাকা বেশি থাকে বা আয়ের পরিমাণটা বেশি হয়, বিনিয়োগ এবং সঞ্চয় বাড়ে। বেকার সমস্যা হ্রাস পায়, বিনিয়োগ বাড়লে আবার বেকার সমস্যা হ্রাস পায়। তাহলে 2 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? 2 ও 3। অ্যান্সার কি? 2 ও 3। এরপর দেখো বিএসসিএস এর পূর্ণরূপ কি? তাহলে বিএসসিএস এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস। বিএসসিএস এর পূর্ণরূপ কি? বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস। দেখো এখানে ক্যাশ হাউস আছে, হবে না, বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস। তাহলে বিতে দেখতে পাচ্ছি আমরা কারেক্ট, বি হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার কি? বি। এরপর 57-তে চলে যাব। এখানে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস সম্পর্কে তোমরা যদি জেনে নিতে চাও, কবে চালু হয়, কোনটার পূর্ণরূপ কি, এবং হচ্ছে কি কি দলিল পাঠানো যায়, 4টা দলিল পাঠানো যায়, এবং বিএসসিপিএস এর মাধ্যমে দেখো 2টা মূল্যে ভাগ করা হয় চেককে। একটা হচ্ছে 5 লক্ষ টাকার অধিক মূল্যের চেক, যেটাকে আমরা হাই ভ্যালু চেক বলি বা উচ্চ মূল্যের চেক, এবং সাধারণ চেককে বলি আমরা হচ্ছে 5 লক্ষ টাকার কম মূল্যমানের চেককে আমরা সাধারণ চেক বলি। এই দুইটাই আমাদের এই বিএসসিএস বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের মাধ্যমে করা হয়। ওকে, এই তথ্যগুলো একটু জেনে নিবা, এখান থেকে প্রশ্ন হতে পারে। এখান থেকে প্রশ্ন হতে পারে। এরপরে দেখো কোন হিসাবে ব্যাংকিং সুবিধা বেশি পাওয়া যায়? তাহলে ব্যাংকিং সুবিধা বেশি পাওয়া যায় হচ্ছে চলতি হিসাবে। কোন হিসাবে? চলতি হিসাবে। চলতি হিসাবে ব্যাংকিং সুবিধা বেশি পাওয়া যায়। বেশি সুবিধা পাওয়া যায় কোথায়? চলতি হিসাবে। কারণ এখানে জমা অতিরিক্ত উত্তোলনের সুযোগ থাকে। কারণ কি? এখানে জমা অতিরিক্ত উত্তোলন পাওয়া যায়। জমা অতিরিক্ত মানে তোমার যে টাকা আছে তার চেয়ে বেশি উত্তোলন করতে পারবো, জমা অতিরিক্ত উত্তোলন। তারপরে যতবার খুশি লেনদেন করতে পারবা। তাহলে সবচেয়ে বেশি সুবিধা কোথায় পাওয়া যায়? চলতি হিসাবে। এরপর দেখো মিস সুমি ব্যবসার কাঁচামাল কিনতে ঢাকা হতে সিলেট যাবেন। তিনি ব্যাংক থেকে একটি 8 লক্ষ টাকার দলিল সংগ্রহ করেছেন। উক্ত দলিলটি তিনি দলিলে উল্লেখ ব্যাংক শাখায় নিয়ে ভাঙাবেন। তাহলে মিস্টার সুমি ব্যাংক থেকে কোন ধরনের দলিল সংগ্রহ করেছেন? তাহলে একটা ব্যাংক যখন অন্য ব্যাংকে টাকা দিতে যখন আদেশ দেয়, অর্থাৎ আদেশটাও একটা ব্যাংক, আদেশটাও একটা ব্যাংক, অর্থাৎ কোনো ব্যাংক মানে তোমার কাছ থেকে টাকা নিয়ে অন্য ব্যাংকের একটা শাখাকে বলে দিল যে উনি গেলে এই রিসিপ্ট দিলে ওই পরিমাণ টাকা দিয়ে দিতে, এটাকে আমরা বলি ব্যাংক ড্রাফট। এটাকে কি বলি? ব্যাংক ড্রাফট বা ব্যাংকের আজ্ঞাপত্র। ব্যাংক ড্রাফট বা ব্যাংকের আজ্ঞাপত্র। এটা কেন করা হয়? নিরাপত্তার সাথে করা হয়। ধরো তুমি 1 কোটি টাকা নিয়ে খুলনা থেকে ঢাকা আসবা, তাহলে খুলনার ব্যাংকের একটা শাখায় তুমি বলবা এটা একটা ব্যাংকের আজ্ঞাপত্র বা ড্রাফট করে দিতে। ব্যাংক ওই টাকাটা জমা নিয়ে ঢাকার তুমি যেই শাখায় চাও সেই ব্যাংকে একটা আদেশ দিয়ে দিবে, সেটাকে বলতেছি আমরা ব্যাংকের আজ্ঞাপত্র। এটা নিরাপত্তার সাথে করা হয়। তাহলে এটাকে আমরা কি বলবো? ব্যাংকের আজ্ঞাপত্র। এখন ব্যাংকের আজ্ঞাপত্র। এবার দেখো উল্লেখিত দলিলের বৈশিষ্ট্য কি? এরূপ দলিল বাট্টাকরণ করা যায় না, এরূপ দলিল হস্তান্তর অযোগ্য, এতে আদেশটা আদিষ্ট উভয়ই ব্যাংক। তাহলে এটা যদি তোমরা পড়তে চাও ব্যাংক ড্রাফট কি, ব্যাংকের আজ্ঞাপত্র কি, দেখো ব্যাংক ড্রাফট হচ্ছে অর্থ পরিষদের একটি আদেশ যা এক ব্যাংক কর্তৃক অপর ব্যাংকের উদ্দেশ্যে কি করা হয়? দেওয়া হয়। তাহলে
তাহলে এইটা তোমরা পড়বা, সাথে ডিমান্ড ড্রাফট এবং পে অর্ডার এগুলো পড়বা। এখন আমাদের এখানে প্রশ্ন হচ্ছে এরূপ দলিল বাট্টা করা যায় না, এরূপ দলিল হস্তান্তর অযোগ্য, এটা আদেশটা আদিষ্ট উভয়ই ব্যাংক। তাহলে এটা আদেশটা আদিষ্ট উভয় কিন্তু কি দেখলাম, ব্যাংক দেখেছি আমরা, আদেশটা এবং আদিষ্ট উভয় কি পেয়েছি আমরা, ব্যাংক। এটি হস্তান্তর অযোগ্য নাকি হস্তান্তর যোগ্য, এইটা যদি তোমরা জানতে চাও বা পড়তে চাও, আমি তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম যে কোনটা হস্তান্তর যোগ্য কোনটা হস্তান্তর অযোগ্য, সেখানে যদি তোমরা একটু দেখো তাহলে কিন্তু পেয়ে যাবা হস্তান্তর অযোগ্য কোনগুলো হস্তান্তর যোগ্য কোনগুলো, সেগুলো আমরা কিন্তু তোমাদেরকে পড়িয়েছি। তো সেই বিষয়গুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। এই দেখো হস্তান্তর অযোগ্য কোনগুলো এবং হস্তান্তর যোগ্য কোনগুলো। দেখো এখানে কোথায় ব্যাংকের আজ্ঞাপত্র আছে, যে আজ্ঞাপত্র কিন্তু কি হস্তান্তর যোগ্য। তাহলে প্রশ্নগুলো কিভাবে আসতেছে এই বিষয়গুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এটা হস্তান্তর যোগ্য নাকি অযোগ্যর মধ্যে আছে, এটা তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। এই ছকটা থেকে প্রচন্ড পরিমাণ মানে অসংখ্য বেশি প্রশ্ন আসে, অর্থাৎ 2 থেকে 3টা প্রশ্ন এখান থেকে আসে ফিনান্স দ্বিতীয় পত্রে, মানে এটা থেকে একটা প্রশ্ন পাবাই এরকম একটা বিষয়। তো এই ছকটা যেন কারোর মুখস্থ না থাকে, না হওয়া হয় এমন কেউ হয়ে পরীক্ষা দিতে যেও না। তাহলে তোমাদের বোর্ড পরীক্ষার জন্য এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোথায় ছিলাম, তাহলে এটা হস্তান্তর যোগ্য, এটা কি, এটা পেয়েছি আমরা হস্তান্তর যোগ্য, দুইটা জিনিসই, এবং কিভাবে পড়তে হয় সেই বিষয়টাও কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। কিভাবে একটা এমসিকিউ পড়বা, কিভাবে কোথা থেকে আইডেন্টিফাই করতে হয়, এভাবে আমাদের পড়তে হবে। এভাবে যদি পড়ো তাহলে ভাই তুমি এমসিকিউতে 30-এ 30 ওঠানো সম্ভব, এমসিকিউতেও কি 30-এ 30 ওঠানো সম্ভব, 30-এ 30 ওঠানো কি সম্ভব। কিন্তু আমরা তো মানে আমরা জাস্ট রিডিং পড়তে চাই না, আমরা শুধু এমসিকিউ এর অ্যান্সার মুখস্থ করে, আমরা শুধু কি করতে চাই, এমসিকিউ এর অ্যান্সার মুখস্থ করে পাস করতে চাই। ঠিক আছে, এই যে এখানেও ছিল ব্যাংকের আজ্ঞাপত্র, এখানেও কি ছিল ব্যাংকের আজ্ঞাপত্র। এই ছকটা তোমাদেরকে আমি বারবার দিয়ে দিচ্ছি, তারপরে তোমরা হচ্ছে পড়বা। তোমাদেরকে কিভাবে পড়তে হয় আমি সব দেখাই দিচ্ছি। তাহলে এটা হস্তান্তর অযোগ্য নয় বরং হস্তান্তর যোগ্য, এটা কি হস্তান্তর অযোগ্য নয় বরং হস্তান্তর যোগ্য। তাহলে এই কথাটা ভুল। এরূপ দলিল বাট্টাকরণ করা যায় না, এরূপ দলিল বাট্টাকরণ করা যায়, কারণ ব্যাংকের আজ্ঞাপত্রে একটা বাট্টা করা যায়, এটা তোমরা ব্যাংকের আজ্ঞাপত্রে যদি বৈশিষ্ট্যগুলো পড়ো তাহলে কিন্তু পেয়ে যাবা। তাহলে এটা বাট্টাকরণ করা যায়, অর্থাৎ তোমার প্রয়োজনে তুমি বাট্টা করতে পারবা। তাহলে 1 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার, 1 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো এগুলো তো দেখাইলাম, নিচের কোনটি হস্তান্তর যোগ্য দলিল নয়, আবারও দেখো হস্তান্তর যোগ্য দলিল নয়। তাহলে হস্তান্তর যোগ্যতা দেখো ব্যাংক নোট, ব্যাংক ড্রাফট, চেক, এই তিনটাই কি হস্তান্তর যোগ্য, এই তিনটাই কি হস্তান্তর যোগ্য। আমি যদি লিখে দিই এখানে হস্তান্তর যোগ্য। আর এই যে পে অর্ডার, তোমাদেরকে বারবার একটা ছক দেখাচ্ছি, এই দেখো পে অর্ডার প্রথমটাই হস্তান্তর অযোগ্যের মধ্যে প্রথমটাই হচ্ছে পে অর্ডার কি হস্তান্তর অযোগ্য। তাহলে অ্যান্সার পে অর্ডার, অ্যান্সার কি হবে পে অর্ডার। এরপরে দেখো ডলারের দাম 120 টাকা থেকে 125 টাকা বৃদ্ধির কারণ হতে পারে। তাহলে ডলারের দাম যদি 120 টাকা থেকে 125-এ হয়ে যায়, তাহলে আমদানি বৃদ্ধি পাচ্ছে, আমদানি বেশির কারণে ডলারের ডিমান্ড বা চাহিদা বাড়তেছে, এই জন্য কি হচ্ছে দাম বেড়ে যাচ্ছে। এটা বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, বিনিয়োগ যদি বাড়ে তাহলে ডলারের দাম কি হবে, ডলারের দাম কমবে, বৈদেশিক বিনিয়োগ বাড়লে ডলারের দাম কমবে। তাহলে এইটা হচ্ছে না। রপ্তানি হ্রাস হচ্ছে, রপ্তানি বাড়লে আমার ডলারের দাম কমে, কিন্তু রপ্তানি হ্রাস হলে ডলারের দাম কি হয়, বৃদ্ধি পায়। তাহলে 1 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি 1 ও 3। এরপরে দেখো নৌবিমায় একটি সম্পত্তির বিমাকৃত মূল্য 50,000 টাকা, নৌবিমায় একটি সম্পত্তির বিমাকৃত মূল্য কত, 50,000 টাকা। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 20,000 টাকা। ক্ষতির সংঘটনকালে সম্পত্তির বাজার মূল্য ছিল 1 লক্ষ টাকা এবং প্রকৃত মূল্য ছিল 80,000 টাকা। সম্পদের সমন্বিত ক্ষতি, আমাদের কি বের করতে বলছে, সমন্বিত ক্ষতি। তাহলে সমন্বিত ক্ষতির একটা সূত্র আছে, সমন্বিত ক্ষতি ইকুয়াল টু তোমরা উপরে দিবা কি বিমাকৃত মূল্য, উপরে কি দিবা বিমাকৃত মূল্য, উপরে দিবা বিমাকৃত মূল্য, সম্পত্তির বিমাকৃত মূল্য, নিচে দিবা হচ্ছে বাজার মূল্য, নিচে কি দিবা বাজার মূল্য, নিচে দিবা বাজার মূল্য এবং মাল্টিপ্লাই করবা বা গুণ করবা হচ্ছে সম্পদের ক্ষতির পরিমাণ দিয়ে। কি দিয়ে গুণ করবা, ক্ষতির পরিমাণ দিয়ে। তাহলে ক্ষতি কত সেটা দিয়ে গুণ করবা ক্ষতির পরিমাণ। তাহলে দেখো বিমাকৃত মূল্য কত, বিমাকৃত মূল্য হচ্ছে 50,000, বিমাকৃত মূল্য কত 50,000, বাজার মূল্য কত, বাজার মূল্য আছে 1 লক্ষ টাকা, বাজার মূল্য আছে কত 1 লক্ষ টাকা এবং ক্ষতির পরিমাণ হচ্ছে আমাদের 20,000 টাকা, ক্ষতির পরিমাণ কি 20,000 টাকা। তাহলে এইগুলো যদি ক্যালকুলেশন করো তোমার অ্যান্সারটা তুমি পেয়ে যাবে। তাহলে 50,000 ডিভাইডেড বাই 1 লক্ষ গুণ 20,000, এটা যদি করো তাহলে অ্যান্সার আসতেছে কত, এই যে এখানে 0.5 আসতেছে এবং 20,000কে 0.5 দিয়ে গুণ করলে 10,000 হওয়ার কথা।
তাহলে 10,000 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সমন্বিত ক্ষতি কিভাবে বের করতে হবে? সমন্বিত ক্ষতিতে প্রকৃত মূল্য, এই যে এইটা কোনো কাজে লাগে না, প্রকৃত মূল্য কোনো কাজে লাগে না, বাকি তিনটা জিনিস তোমাদেরকে মুখস্থ করতে হবে। তাহলে 10,000 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সূত্রটা তোমাদের মুখস্থ থাকতে হবে। 63 নিচের কোনটি ব্যাংক তহবিল থেকে প্রদত্ত ঋণ? তাহলে ব্যাংক নিজের তহবিল থেকে কোন ঋণ প্রদান করে? দেখো, প্রত্যয়পত্র আমদানিকারক টাকা দেয়, তারপরে প্রত্যয়পত্র ইস্যু করে বা এলসি ইস্যু করে। তাহলে এইটা নিজস্ব তহবিল না। ব্যাংকের গ্যারান্টি পত্র, তাহলে টাকা জমা নিয়ে ব্যাংক কি করে? গ্যারান্টি পত্র দেয়। ভ্রমণকারী চেক, টাকা জমা নিয়ে এই চেক প্রদান করে। কিন্তু জমা অতিরিক্ত ঋণ এটা নিজের তহবিল, এটা কি নিজস্ব তহবিল থেকে দেয়, নিজস্ব তহবিল থেকে দেয়। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। অ্যান্সার কি আমাদের? অ্যান্সার হচ্ছে ডি। এরপর দেখো, সুইফট কত সালে প্রতিষ্ঠা লাভ করে? তাহলে সুইফট কত সালে প্রতিষ্ঠা লাভ করে? সুইফট মূলত 1973 সালে। কত সালে? 1973 সালে প্রতিষ্ঠা লাভ করে। সুইফট কত সালে? সুইফট হচ্ছে একটা আন্তঃব্যাংক পরিশোধ পদ্ধতি ইন্টারন্যাশনালভাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের 1973 সালে প্রতিষ্ঠা লাভ করে। এরপর দেখো, ব্যাংকের নিজস্ব মূলধনের প্রথম ও প্রধান উৎস, প্রথম ও প্রধান উৎস। তাহলে নিজস্ব মূলধনের প্রথম ও প্রধান উৎস হচ্ছে, বা ব্যাংকের মূলধনের প্রধান উৎস হচ্ছে পরিশোধিত মূলধন। কোনটা? পরিশোধিত মূলধন হচ্ছে এটার অ্যান্সার। আর এটা হচ্ছে অন্যতম উৎস। এটা কি? অন্যতম উৎস, অন্যতম উৎস। ওকে। আর এটা হচ্ছে প্রধান, এটা হচ্ছে প্রধান উৎস, এটা হচ্ছে প্রধান উৎস, এটা হচ্ছে প্রধান উৎস। তাহলে অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার কি? সি। এরপর দেখো, কলেজ কর্তৃপক্ষ শিক্ষক ও কর্মচারীদের বেতন চেকে না দিয়ে সবাইকে ব্যাংক হিসাব খুলতে বলেছেন। অতঃপর কর্তৃপক্ষ ইলেকট্রনিক পদ্ধতিতে নির্দেশ দিয়ে সবার হিসাবে পাওনায় স্থানান্তর করতে বলেছেন। কর্তৃপক্ষে কোন ইলেকট্রনিক সেবা পদ্ধতির কথা বলা হয়েছে? তাহলে সবার টাকা যখন একসাথে চলে যায়, এক ব্যাংকের হিসাব থেকে অন্য ব্যাংকে যায়, তাহলে এটাকে আমরা বলি নিকাশ ঘর বা ক্লিয়ারিং ব্যাপার, ক্লিয়ারিং হাউসের ব্যাপার, তাই না? তাহলে এটা হচ্ছে স্বয়ংক্রিয় বা অটোমেটেড ক্লিয়ারিং হাউস। এটা কি বলছে? অটোমেটেড, এসিএইচ বা অটোমেটেড ক্লিয়ারিং হাউস, অটোমেটেড, অটোমেটেড ক্লিয়ারিং হাউস, অটোমেটেড ক্লিয়ারিং হাউস, অটোমেটেড ক্লিয়ারিং হাউসের মাধ্যমে করা হয়েছে। অটোমেটেড ক্লিয়ারিং হাউস বা স্বয়ংক্রিয়, বাংলা যদি করো তাহলে অ্যান্সার হবে স্বয়ংক্রিয় নিকাশ ঘর সেবা। কিসের মাধ্যমে করা হয়েছে? স্বয়ংক্রিয় নিকাশ ঘর সেবা। এরপর দেখো, নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সবচেয়ে বড় সম্পত্তি হিসেবে বিবেচিত হয়? তাহলে বাণিজ্যিক ব্যাংকের সম্পদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে রাখা তার রিজার্ভ, কেন্দ্রীয় ব্যাংকের কাছে রাখা তার রিজার্ভ বা নগদ তহবিল। তাহলে বাংলাদেশ ব্যাংকে জমাকৃত নগদ তহবিল বা রিজার্ভ, বাংলাদেশ ব্যাংকে জমাকৃত নগদ তহবিল বা রিজার্ভ হচ্ছে সবচেয়ে বড় সম্পত্তি। তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার কি? বি। এরপরে দেখো, ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম ডাক জীবন বীমার প্রচলন ঘটে কত সালে? তাহলে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম ডাক জীবন বীমার প্রচলন ঘটে হচ্ছে 1884 সালে। কত সালে? 1884 সালে। 69 আমরা যদি যাই, ফায়ার ইজ এ গুড সার্ভেন্ট বাট এ ব্যাড মাস্টার, কে বলেছেন? তাহলে এটা বলছে হচ্ছে লর্ড ব্রুক। এই উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে লর্ড ব্রুকের। এই উক্তিটা কার? লর্ড ব্রুকের। এরপরে দেখো, কোন বীমায় সর্বোচ্চ মজুদের পরিমাণ ও মূল্যের উপর প্রিমিয়াম ধার্য করা হয়? তাহলে সর্বোচ্চ মজুদ এবং সর্বোচ্চ মূল্যের উপর প্রিমিয়াম ধার্য করা হয় মূলত সমন্বয়যোগ্য বীমাপত্র এবং বাট্টাযুক্ত বীমাপত্রে। কোথায়? সমন্বয়যুক্ত এবং বাট্টাযোগ্য বীমাপত্রে। তাহলে 2 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? 2 ও 3। এরপর দেখো, বাংলাদেশ ব্যাংকের ইস্যু বিভাগের সম্পত্তি, ইস্যু বিভাগের সম্পত্তি তার মোট দায়ের চেয়ে কম হবে না। তাহলে সম্পদ দায়ের চেয়ে কম হবে না বাংলাদেশ ব্যাংকের। এইটা বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশের কত ধারায় বলা হয়েছে এই সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করেছে। তাহলে এটা কত ধারায় বলা হয়েছে? এটা মূলত 30-এর 1 ধারায় বলা হয়েছে। এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। এরপর দেখো, জনাব ইফাজ একটি চেকে প্রাপকের নামের জায়গায় সাদমানকে প্রদান করুন লিখে তা সাদমানকে দিল। সাদমান সেই চেকের পেছনে স্বাক্ষর করে তার পাওনাদার ইব্রাহিমকে দিল। এখানে সাদমান চেকের কোন পক্ষ? তাহলে সাদমান প্রথমে ছিল প্রাপক, তারপরে সে কি করছে? অনুমোদন করে, অনুমোদন মানে স্বাক্ষর করে আরেকজনকে দিয়েছে। তাহলে সে হচ্ছে প্রাপক অনুমোদনকারী। সে হচ্ছে কি? প্রাপক অনুমোদনকারী, প্রাপক অনুমোদনকারী। এরপর দেখো, ব্যাংকের পৌনঃপুনিক হিসাবে, ব্যাংকের পৌনঃপুনিক, পৌনঃপুনিক মানে বারবার, পৌনঃপুনিক মানে কি? বারবার। তাহলে পৌনঃপুনিক হিসাবে বারবার অর্থ জমা দেওয়া যায়, যতবার ইচ্ছা উত্তোলন করা যায় না, যতবার ইচ্ছা উত্তোলন করা যায় না, অধিক হারে সুদ পাওয়া যায়। তাহলে পৌনঃপুনিক হিসাবের বৈশিষ্ট্য হচ্ছে বারবার অর্থ জমা দিতে পারবা, অধিক হারে সুদ পাবা, কিন্তু বারবার উত্তোলন করতে পারবা না। তাহলে 1 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? 1 ও 3, 1 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো, ব্যাংক সমূহ এতদিন 120 টাকা সম্পদ বন্ধক রেখে, 120 টাকা সম্পদ বন্ধ রেখে 60 টাকা ঋণ দিলেও বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি করতে 120 টাকার সম্পত্তির বিপরীতে 90 টাকা ঋণ দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দেয়। জামানতি ঋণের প্রান্তিক হার শতকরা কত পরিবর্তন হয়েছে? তাহলে এই প্রান্তিক হার আমরা কিভাবে বের করব? দেখো, আগে প্রথমে ছিল
120 টাকার বিপরীতে আগে ছিল 120 টাকার বিপরীতে 60 টাকা, তাহলে 60 ডিভাইডেড বাই 120, 60 ডিভাইডেড বাই 120 গুণ 100, গুণ কি 100, তাহলে কত হয় দেখো এক্ষেত্রে কত হচ্ছে, এক্ষেত্রে হচ্ছে আমাদের নিচে এক্ষেত্রে আমাদের আগে ছিল 50%, আগে কত ছিল, প্রথমে ছিল 50%, প্রথমে ছিল কি 50%, এখন কেন্দ্রীয় ব্যাংক দ্বিতীয় শর্তে বলতেছে যে 120 টাকার ক্ষেত্রে 90 টাকা ঋণ দেওয়া যাবে, দ্বিতীয় শর্তে কি বলতেছে 90 টাকা ঋণ দেওয়া যাবে 120 টাকার বিপরীতে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই ক্ষেত্রে আমাদের হচ্ছে 3 দিয়ে যদি কাটি, এখানে 3, এখানে 4, তাহলে এখানে 4 দিয়ে কাটলে 25, 25 গুণ 3 ইকুয়াল টু 75%, এখন কত হচ্ছে দ্বিতীয় শর্তে 75%। তাহলে এই যে প্রান্তিক হার আগে ছিল 50%, প্রথম ক্ষেত্রে ছিল কি 50%, পরবর্তী ক্ষেত্রে কত হয়ে গেল 75%, তাহলে 50 থেকে 75-এ বৃদ্ধি পেল, অর্থাৎ 25%। কত পরিবর্তন হয়েছে, পরিবর্তন হচ্ছে 75 মাইনাস 50, তাহলে 25% পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা কি 25%, তাহলে অ্যান্সার হচ্ছে এ, অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে এ, তাহলে পরিবর্তন হয়েছে 25%। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো অনলাইন ব্যাংকিং কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থায় বেশি সুবিধাজনক। তাহলে অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রে কি হয়, ব্যাংকের এক শাখা থেকে আরেক শাখায় ট্রান্সফার বা ফান্ড ট্রান্সফার এই বিষয়গুলো জড়িত থাকে। তাহলে শাখা ব্যাংকিং হলে অনলাইন ব্যাংকিংটা সুবিধাজনক, শাখা ব্যাংকিং হলে অনলাইন ব্যাংকিংটা কি সুবিধাজনক। এরপরে দেখো নিচের কোনটি সম্পত্তি দুর্ঘটনা বীমা বহির্ভূত, সম্পত্তি দুর্ঘটনা বীমা বহির্ভূত। তাহলে দেখো যে শস্য বীমা, গবাদি পশু বীমা, ছিনতাই বীমা এগুলো কি সবই সম্পত্তি বীমার আওতাভুক্ত, এগুলো সবই কি সম্পত্তি বীমার আওতাভুক্ত। তাহলে আমাদের কাছে চেয়েছে বহির্ভূত, তাহলে বহির্ভূত হচ্ছে নিয়োগকারীর দায় বীমা। তোমরা যদি আরো বিস্তারিত পড়তে চাও তাহলে তোমাদেরকে দেখাতে পারি, দেখো এখানে দেখো আমাদের কি চেয়েছে সম্পত্তি বীমার বহির্ভূত, তাহলে সম্পত্তি দুর্ঘটনা বীমার মধ্যে যাবে হচ্ছে যে মোটরযান, ইঞ্জিনিয়ারিং বীমা, প্লেট গ্লাস, শস্য বীমা, গবাদি পশুর বীমা। আর এর বহির্ভূত তোমাদের দেখো যে গণদায় বীমা, দায় বীমার মধ্যে যায় গণদায়, পণ্য দায়, নিয়োগকারীর দায়। তাহলে এটা তো সম্পত্তির মধ্যে না, এখান থেকে প্রশ্ন করেছে নিয়োগকারীর দায় বীমা, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের নিয়োগকারীর দায় বীমা। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো বাণিজ্যিক ব্যাংক সচ্ছলতার নীতি টিকিয়ে রাখে কোনটির মাধ্যমে, বাণিজ্যিক ব্যাংক সচ্ছলতার নীতি টিকিয়ে রাখে কোনটির মাধ্যমে। তা দেখো সচ্ছলতা বাড়বে কখন, যখন সে বেশি বেশি আমানত গ্রহণ করবে, যখন সে বেশি বেশি আমানত পাবে, বেশি বেশি কি পাবে আমানত পাবে, তখন সে কি হবে সচ্ছলতা নীতি বজিয়ে রাখতে পারবে। তাহলে অ্যান্সার হচ্ছে সি, অ্যান্সার হচ্ছে কি সি। এবার দেখো ব্যাংকের মুখ্য মূলধনের উপাদান হলো, মুখ্য মূলধনের উপাদান বা প্রধান উপাদান হচ্ছে দেখো বিধিবদ্ধ সঞ্চিতি, সংরক্ষিত আয় এবং আরো একটা আছে সেটা হচ্ছে এর সাথে পরিশোধিত মূলধন, কারণ পরিশোধিত মূলধনের অংশই হচ্ছে এই দুইটা, ঠিক আছে, পরিশোধিত মূলধন, তাহলে এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার। অগ্রাধিকার শেয়ার সাধারণত ব্যাংকের মূলধনের প্রধান উপাদান না, তাহলে অ্যান্সার হচ্ছে 2 ও 3, অ্যান্সার কি 2 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো দাগ কাটা চেক কার নিরাপত্তা নিশ্চিত করে, তাহলে দাগ কাটা চেক মূলত আমানতকারী গ্রাহক বা যিনি আছে তার কি করে, আমানতকারী বা গ্রাহকের নিরাপত্তা নিশ্চিত করে, কারণ তার অ্যাকাউন্টের টাকা কখনোই কি হিসাবে জমা না করে, ধরো তুমি একটা বাহক চেক পাইলে তুমি জমা দিলে সেই টাকাটা তুমি নিয়ে নিতে পারবা, কিন্তু যদি এটা দাগ কাটা চেক হয় তাহলে তোমার হিসাবে জমা দিতে হবে, এবং হিসাবে জমা দিতে গেলে সে ধরা পড়ে যাবে। ওকে, সে যদি চেকটা মানে হারিয়ে যাওয়া চেক পায় বা চুরি করা বা ছিনতাই করা চেক হয়, তাহলে দাগ কাটা চেক কার নিরাপত্তা নিশ্চিত করে, আদেশটা বা গ্রাহক বা আমানতকারী, কার আদেশটা গ্রাহক বা আমানতকারীর, প্রকৃত অর্থে আমানতকারীর কি করে নিরাপত্তা নিশ্চিত করে, তাহলে অ্যান্সার হচ্ছে আদেশটা। এরপরে দেখো নিকাশ ঘর ব্যবস্থা প্রথম চালু হয় কোন দেশে, তাহলে নিকাশ ঘর ব্যবস্থা প্রথম চালু হয় মূলত যুক্তরাজ্যে। নিকাশ ঘর ব্যবস্থা প্রথম চালু হয় কোথায়, যুক্তরাজ্যে। নিকাশ ঘর ব্যবস্থা প্রথম চালু হয় হচ্ছে যুক্তরাজ্যে। কোথায় চালু হয়, যুক্তরাজ্যে। গ্রুপ ব্যাংকের ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী ব্যাংকে কি বলা হয়, তাহলে নিয়ন্ত্রণকারী ব্যাংকে আমরা সবসময় বলি হোল্ডিং ব্যাংক, কি বলি হোল্ডিং কোম্পানি বা হোল্ডিং ব্যাংক, কি বলি হোল্ডিং ব্যাংক, তাহলে এটার অ্যান্সার হোল্ডিং ব্যাংক। আর নিয়ন্ত্রণাধীন ব্যাংকে আমরা কি বলবো, সাবসিডিয়ারি বলবো, কি বলবো সাবসিডিয়ারি বলি। তাহলে দুইটা থেকেই প্রশ্ন আসতে পারে, নিয়ন্ত্রণকারী হলে হোল্ডিং কোম্পানি, নিয়ন্ত্রণ অধীন হলে সাবসিডিয়ারি। এরপর দেখো অনলাইন ব্যাংকিং কোন ধরনের ব্যাংক ব্যবস্থায় বেশি সুবিধাজনক, অনলাইন ব্যাংক আমরা একটু আগে দেখেছি শাখা ব্যাংকিং এর ক্ষেত্রে বেশি কি সুবিধাজনক, শাখা ব্যাংকের ক্ষেত্রে বেশি সুবিধাজনক। এরপর দেখো এন ব্যাংক সরকারি নিয়ন্ত্রণাধীন ব্যাংক
যেটি নোট ইস্যুর একক অধিকার ভোগ করে এবং আন্তঃব্যাংকিং কার্যাবলী পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। অন্যান্য ব্যাংক আন্তঃব্যাংকিং কার্যাবলীতে উপস্থিত থাকলেও পি ব্যাংক তাতে উপস্থিত থাকে না। তাহলে এই যে পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে, এটা কে করে? পরিচালনা এবং নিয়ন্ত্রণ। আন্তঃব্যাংকিং দেনা পাওনা মানে নিকাশ ঘর, তাহলে নিকাশ ঘর পরিচালনা, নিকাশ ঘরের দায়িত্ব কে পালন করে? কেন্দ্রীয় ব্যাংক। যেখানে কেন্দ্রীয় ব্যাংক নাই সেখানে সোনালী ব্যাংক। তাহলে এটার আনসার কি? এটা হচ্ছে এন ব্যাংকটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এবারে বলছে পি ব্যাংক আন্তঃব্যাংকিংয়ে জড়িত না থাকার বা আন্তঃব্যাংকিং না বা কারণ এটি কার্যাবলী উপস্থিত, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে মনে হয়, পি ব্যাংক আন্তঃব্যাংকিং কার্যাবলীতে উপস্থিত থাকে না। পি ব্যাংক আন্তঃব্যাংকিং কার্যাবলীতে উপস্থিত থাকে না, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে সেটা হচ্ছে অতালিকাভুক্ত ব্যাংক। এটা হচ্ছে একটা কি? অতালিকাভুক্ত ব্যাংক। অতালিকাভুক্ত ব্যাংক কখনোই কি করে না? আন্তঃব্যাংকিং কার্যাবলী বা নিকাশ ঘরে উপস্থিত থাকে না। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি। অ্যান্সার হচ্ছে কি? আমাদের ডি। এবার দেখো বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী হলো, বাণিজ্যিক ব্যাংক কি করে? ঋণ দান করে, আমানত গ্রহণ করে, ঋণ নিয়ন্ত্রণ করে কে? ঋণ নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। ঋণ নিয়ন্ত্রণ কে করে? কেন্দ্রীয় ব্যাংক করে, বাণিজ্যিক ব্যাংক করতে পারে না। তাহলে অ্যান্সার হচ্ছে 1 ও 2। অ্যান্সার কি? 1 ও 2। অ্যান্সার হচ্ছে 1 ও 2। এরপরে দেখো কোন নীতির কারণে বাণিজ্যিক ব্যাংক তার সব সংগৃহীত আমানত বিনিয়োগ করতে পারে না? তাহলে আমাদের যে তারল্য নীতি আছে, যে ব্যাংকে আমাদের সিএসআর এসএলআর, কিসের কারণে? সিএসআর প্লাস এসএলআর এই দুইটা রাখতে হবে। এই জন্য কি ব্যাংক কি করতে পারে না? সব সংগৃহীত অর্থ ঋণ আকারে দিতে পারে না। তাহলে এটা হচ্ছে তারল্যের কারণে। কিসের কারণে? তারল্য নীতির কারণে। তাহলে অ্যান্সার হচ্ছে সি। এরপরে দেখো বিসমিল্লাহ ট্রেডার্স একটি অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান। তারা বিভিন্ন দেশি ও বিদেশি পণ্য সামগ্রী ক্রয় করে বিক্রয় করে। প্রতিষ্ঠানটি ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হিসাব, ব্যবসায়ের প্রয়োজনে, দেখো ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হিসাব খুলতে চায়। বিসমিল্লাহ ট্রেডার্সের জন্য কোন ধরনের হিসাব উপযুক্ত? তাহলে তারা যেহেতু ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায়ীদের জন্য সবসময় কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্ট? কারেন্ট বা চলতি অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্ট? কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি অ্যাকাউন্ট প্রযোজ্য। তাহলে অ্যান্সার হচ্ছে এ। অ্যান্সার হচ্ছে আমাদের এ। এরপর দেখো উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব খোলার জন্য প্রয়োজন, ব্যাংক হিসাব খোলার জন্য কি প্রয়োজন? চুক্তিপত্র প্রয়োজন, নিবন্ধনপত্র লাগবে না, এটা কোম্পানির ক্ষেত্রে। নিবন্ধনপত্র কাদের লাগে? কোম্পানির ক্ষেত্রে, কোম্পানির ক্ষেত্রে, যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে। তাহলে এটা লাগবে না। ট্রেড লাইসেন্স লাগবে, ট্রেড লাইসেন্স সবার লাগে। তাহলে 1 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার। এটা 3 হবে, এটা হচ্ছে 3 আর এটা 2। ওকে, 1 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কি এখানে? 1 ও 3। এরপরে দেখো কোন হস্তান্তরযোগ্য দলিল একই পক্ষের নিকট 2 বার উপস্থাপন করতে হয়? তাহলে আমাদের চেক, বিনিময় বিল, বিল অফ এক্সচেঞ্জ এগুলোর মধ্যে একটা দলিল আছে যেটা হচ্ছে 2 বার উপস্থাপন করতে হয়। কেন করতে হয় আমরা একটু দেখি। দেখো এই যে বিনিময় বিল, দেখো বিনিময় বিল এটি একবার আদিষ্টের স্বীকৃতির জন্য এবং পরবর্তীতে আদিষ্ট কর্তৃক অর্থ পরিশোধের জন্য তার নিকট উপস্থাপন করতে হয়। তাহলে এটা হচ্ছে 2 বার উপস্থাপন করতে হয়। 2 বার উপস্থাপন করতে হয় কার কাছে? আদিষ্টের কাছে। 2 বার উপস্থাপন করতে হয়, 2 বার উপস্থাপন করতে হয়। কেন করতে হয় দেখলা? একবার স্বীকৃতির জন্য, একবার অর্থ পরিশোধের জন্য। তাহলে এটা কি হবে অ্যান্সার? বিনিময় বিল। বিনিময় বিলের অন্যান্য বৈশিষ্ট্যগুলো একটু পড়তে হবে। কয়টা পক্ষ? 3টি পক্ষ, আদেষ্টা, আদিষ্ট, প্রাপক। এটা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, এইসব জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে এটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে বিনিময় বিল। 2 বার উপস্থাপন করতে হয় বিনিময় বিল আদিষ্টের কাছে। কার কাছে? আদিষ্টের কাছে। এরপরের প্রশ্ন দেখো 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের কোন ধারায় বিনিময় বিল সম্পর্কে বলা হয়েছে? তাহলে এই বিনিময় বিল সম্পর্কে বলা হয়েছে মূলত 5 ধারায়। কোন ধারায়? ধারা 5-এ। 1881 সালের আইনের 5 ধারায় বলা হচ্ছে বিনিময় বিল সম্পর্কে। এরপরে দেখো আদেশটা চেকের উল্টো পিঠে কোনো কিছু লিখে বা না লিখে শুধু তার স্বাক্ষর প্রদান করলে তাকে কি বলে? তাকে বলা হয় ব্লাঙ্ক বা হচ্ছে ফাঁকা অনুমোদন। তাকে কি বলা হয়? ব্লাঙ্ক বা ফাঁকা অনুমোদন। তাহলে কিছু লিখে বা না লিখে করলে সেটাকে বলা হবে ফাঁকা অনুমোদন। সেটাকে কি বলা হবে? ফাঁকা অনুমোদন। এবার দেখো বিনিময় বিলে সর্বনিম্ন কয়টি পক্ষ থাকে? একটু আগে দেখাচ্ছিলাম বিনিময় বিলে 3টা পক্ষ থাকে। কয়টা পক্ষ? 3টি, আদেষ্টা, আদিষ্ট এবং প্রাপক। কয়টা পক্ষ থাকে? আদেষ্টা, আদিষ্ট এবং প্রাপক। 3টি পক্ষ থাকে, আদেষ্টা, আদিষ্ট এবং প্রাপক। এরপরে দেখো ব্যাংকের নিজস্ব মূলধনের অন্যতম উৎস কি? নিজস্ব মূলধন। তাহলে নিজস্ব মূলধনের অন্যতম উৎস হচ্ছে পরিশোধিত মূলধন। এটাকে বলা হয় প্রধান উৎস। এটাকে কি বলা হয়? অন্যতম উৎস বলেছে। ব্যাংকের নিজস্ব মূলধনের অন্যতম উৎস, ব্যাংকের নিজস্ব মূলধনের অন্যতম উৎস। আচ্ছা এখানে অন্যতম না লিখে তোমরা প্রধান লেখো। কি লেখো? প্রধান লেখো। আর যদি স্বাভাবিকভাবে অন্যতম বলে, স্বাভাবিকভাবে যদি বলে এভাবে বলে ব্যাংকের মূলধনের অন্যতম উৎস কি? অন্যতম উৎস বললে তোমরা লিখবা হচ্ছে আমানত। তোমরা কি অ্যান্সার দিবা? আমানত।
কি অ্যান্সার দিবা? আমানত। আর যদি বলে মূলধনের প্রধান উৎস, কি বলে? মূলধনের প্রধান উৎস নিজস্ব মূলধন, এখানে আবার নিজস্ব বলছে, নিজস্ব বললে আর অন্যতম বলার সুযোগ নেই, এখানে হবে নিজস্ব মূলধনের প্রধান উৎস হচ্ছে পরিশোধিত মূলধন, প্রধান বা মুখ্য উৎস। এবং নিজস্ব মানেই পরিশোধিত মূলধন, অর্থাৎ শেয়ার মূলধন, অর্থাৎ কোন মূলধন? শেয়ার মূলধন। তাহলে এটা হচ্ছে নিজস্ব বা হচ্ছে যে মালিক রয়েছে তাদের। ওকে, তাহলে আর যদি বলে নিজস্ব না বলে যদি অন্যতম উৎস বলে তাহলে আমানত হবে অ্যান্সার। তাহলে এই বিষয়টা তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। অ্যান্সার হচ্ছে এইটাই, আমরা প্রধান উৎস ধরে, নিজস্ব এবং প্রধান উৎস ধরে আমরা অ্যান্সার নিচ্ছি বি, পরিশোধিত মূলধন। এরপরে দেখো, ব্যাংক জামানতের ক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো, ব্যাংক জামানতের ক্ষেত্রে বিবেচ্য বিষয় হচ্ছে আর্থিক সামর্থ্য, সামাজিক মর্যাদা, বিশ্বাসযোগ্যতা। তিনটাই হচ্ছে ব্যাংকের জামানত যখন নেয়, ঋণের বিপরীতে যখন জামানত নেয় বা মর্টগেজ নেয়, তখন এই তিনটা জিনিসই কিন্তু ব্যাংক কি করে? বিবেচনা করে। তাহলে তিনটি অ্যান্সার, 1, 2 ও 3, তিনটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো, প্রত্যয়পত্র কে ইস্যু করে? প্রত্যয়পত্র ইস্যু করে মূলত আমদানিকারকের ব্যাংক। কার ব্যাংক? আমদানিকারকের ব্যাংক হচ্ছে প্রত্যয়, কারণ আমদানিকারক হচ্ছে টাকা জমা দেয়, দেওয়ার পর ওই আমদানিকারকের পক্ষে ব্যাংক কি করে? প্রত্যয়পত্র বা এলসি ইস্যু করে। তাহলে আমদানিকারকের ব্যাংক। এরপর দেখো, কার অনুমোদন ছাড়া প্রত্যয়পত্র বাতিল করা যায় না? তাহলে প্রত্যয়পত্র যেমন আমদানিকারক টাকা জমা দিয়ে ব্যাংকের কাছ থেকে প্রত্যয়পত্র ইস্যু করেছে, তাহলে এটা বাতিল করতে গেলেও ব্যাংকের অনুমোদন লাগে। কার অনুমোদন লাগে? ব্যাংকের অনুমোদন লাগে। কার অনুমোদন লাগে? ব্যাংকের অনুমোদন লাগে। এরপরে দেখো, ব্যাংকিংয়ের ক্ষেত্রে এমটি এর পূর্ণরূপ কি? ব্যাংকিংয়ের ক্ষেত্রে এমটি মানে হচ্ছে মেইল ট্রান্সফার। ব্যাংকিংয়ের ক্ষেত্রে এমটি মানে কি? মেইল ট্রান্সফার। ব্যাংকিংয়ের ক্ষেত্রে এমটি মানে হচ্ছে মেইল ট্রান্সফার। এরপর দেখো, বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা এমএফএস মানে কি? মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। এমএফএস মানে কি? মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। এটা কে প্রথম চালু করে? এটা মূলত ডাচ বাংলা ব্যাংক চালু করে, এবং সেটা হচ্ছে রকেট। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে রকেট। তাহলে অ্যান্সার হচ্ছে এ। এরপরে দেখো, বীমা চুক্তির বিশেষ উপাদান কোনটি? বীমা চুক্তির বিশেষ উপাদান বললে, বীমা চুক্তির এই যে বিশেষ উপাদান বললে তোমরা নীতিতে চলে যাবা। কোথায় যাবা? নীতিতে। তোমরা একটা নীতি দেখেছো আগে, স্থলাভিষিক্তকরণ নীতি, তাহলে সেটা বিশেষ উপাদান। আর একটা নীতি আছে সৎ বিশ্বাসের সম্পর্ক। তাহলে এইটাও কি? এটা হচ্ছে আমাদের একটা বিশেষ উপাদান। ওকে, এরপরে দেখো, কোন ধরনের বিমাপত্রে কেবল বীমা গ্রহীতা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকলে বিমাকৃত অর্থ পায়? তাহলে এইটাকে বলা হয় বিশুদ্ধ মেয়াদী জীবন বীমা। এটাকে কি বলা হয়? বিশুদ্ধ মেয়াদী জীবন বীমা। তাহলে বিশুদ্ধ মেয়াদী জীবন বীমার ক্ষেত্রে ওই ব্যক্তি যত শুধুমাত্র নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বেঁচে থাকলে তাকে হচ্ছে টাকা পাবে। সে যদি মারা যায় ওই বীমা পলিসির ক্ষেত্রে, সেক্ষেত্রে কেউ কোনো টাকা পাবে না। এটাকে ইংরেজিতে বলা হয় পিওর এন্ডোমেন্ট পলিসি। কি বলা হয়? পিওর এন্ডোমেন্ট পলিসি। ওকে, পিওর এন্ডোমেন্ট পলিসি। এটা যদি ব্যাখ্যা পড়তে চাও, এই যে বিশুদ্ধ মেয়াদী বা পিওর এন্ডোমেন্ট পলিসি এখানে দিয়ে দিলাম, এটা তোমরা পড়ে নিবা। মেয়াদী বিমাপত্রের শ্রেণী বিভাগ আছে, তার মধ্যে একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে বিশুদ্ধ, ঠিক আছে? আরও আছে, তোমরা পড়ে নিতে পারো। আমি এখানে সংক্ষেপে তোমাদেরকে পড়ার জন্য এই দুইটা দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এমসিকিউ আলোচনার একেবারে 100 নং এমসিকিউতে চলে এসেছি। আজকের ক্লাসে তোমাদের জন্য 100টা বাছাইকৃত এমসিকিউ রেখেছিলাম। তোমরা যারা এতক্ষণ ধরে আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো, তাদের নিশ্চয়ই উপকৃত হয়েছে, বা ক্লাসটি করে হয়তো বুঝতে পেরেছো তোমাদের যে কনফিউশনগুলো ছিল সেগুলো দূর হয়েছে। কিভাবে এমসিকিউগুলো আমাদের পড়া উচিত সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, যে কোথায় কোন তথ্য থাকে, এগুলো তোমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং, মানে এটা তোমাদেরকে বুঝে পড়তে হবে। তো এই বিষয়গুলো আজকের ক্লাসের মাধ্যমে আমরা ক্লিয়ার করলাম। আশা করি তোমাদের ফিনান্স দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস তোমরা বুঝতে পেরেছো, এবং এমসিকিউগুলো তোমাদের কাছে সহজ লেগেছে হয়তোবা। তো আবারও এই ধরনের ক্লাসে তোমাদের ইনশাআল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।